আপনি কি কখনো এমন কিছু শুনেছেন যা আপনার না শোনা উচিত ছিল এবং সেই কথোপকথন আপনার জীবনকে চিরকালের জন্য বদলে দিয়েছে? জয়পুরের কোটিপতি রাজ কখনো ভাবতেও পারেনি যে তার গৃহসহায়িকার মুখ থেকে বের হওয়া একটি বাক্য তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। সে তার খালি মহলের মতো বাড়ির নীরবতায় অভ্যস্ত ছিল, কিন্তু সেই রাতে রান্নাঘরের পাশ দিয়ে যেতে যেতে সে এমন কিছু শুনল যা তাকে স্তব্ধ করে দিল। আমার কালকের জন্য একটা বয়ফ্রেন্ড দরকার। প্রিয়া তার গৃহসহায়িকা কাঁপা কাঁপা গলায় ফোনে কথা বলছিল, এটা না জেনে যে কেউ তাকে শুনছে। শেষ পর্যন্ত থাকুন এটা জানার জন্য যে কিভাবে একটা অজানা এহসান সবচেয়ে সুন্দর প্রেমের গল্পের রূপ নিয়ে নিল, যার তারা কখনো কল্পনাও করেনি। রাজ তার বাড়ির গলিপথে তার নিজের সাম্রাজ্যে একটা ভূতের মতো ঘুরে বেড়াচ্ছিল। ৪৫ বছর বয়সে সে এমন একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল যার জন্য অনেকে ঈর্ষা করত। কিন্তু প্রতি রাতে সে একটা মহলের মতো খালি বাড়িতে ফিরে আসত, যেখানে তার পায়ের আওয়াজই তার একমাত্র সঙ্গী ছিল। বিশাল দেওয়াল, সুন্দর আসবাব এবং প্রতিটা কোণাকে সাজিয়ে রাখা শিল্পকর্ম, সবকিছু তার খালি পূর্ণতা দিয়ে তার সাথে মজা করত বলে মনে হতো। সে জীবনে সবকিছু পেয়ে গিয়েছিল যা সে চেয়েছিল, শুধু একটা জিনিস বাদে যা আসলে গুরুত্বপূর্ণ ছিল। কেউ এমন যার সাথে সে সেটা ভাগ করে নিতে পারে। ব্যবসা তাকে টাকা, ক্ষমতা, জয়পুরে সম্মান দিয়েছিল, কিন্তু সে এমন কিছু কেড়ে নিয়েছিল যার সম্পর্কে তার তখনও জানা হয়নি, যতক্ষণ না অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন নীরবতা তার দৈনন্দিন জীবন, তার নিজের আরোপিত শাস্তি, তার অনিবার্য বাস্তবতা ছিল। সে একা খেত, একা কাজ করত, একা ঘুমাত। সামাজিক মিটিং শুধু আনুষ্ঠানিকতা ছিল, যেখানে সে হাসি এবং কথাবার্তার নাটক করত, যা সে বাড়ি ফেরার আগেই ভুলে যেত। তার কর্মচারীরা পেশাদার দূরত্ব বজায় রেখেছিল, যা সে বছরের পর বছর আগে নিজেই স্থাপন করেছিল। যখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে আবেগের দেওয়াল হতাশা থেকে বেশি নিরাপদ, প্রিয়া একা ছিল যে ৩ বছর ধরে তার সাথে কাজ করছিল। শান্ত, দক্ষ, তাকে বিরক্ত না করার তার প্রচেষ্টায় প্রায় অদৃশ্য। এই মঙ্গলবার রাতে রাজ তার অধ্যয়ন কক্ষে কিছু দলিল দেখার কথা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামছিল, যখন কিছু অপ্রত্যাশিত তাকে হঠাৎ থামিয়ে দিল। প্রিয়ার গলা রান্নাঘর থেকে এলো, চাপা এবং কাপা, সেই পেশাদার সুর থেকে আলাদা যা সে সবসময় তার সাথে ব্যবহার করত। রাজ গলিপথে অচল হয়ে দাঁড়িয়ে রইল। গুপ্তচরবৃত্তি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এগিয়ে যেতে অক্ষম ছিল। সে কারো ফোনে কথা বলার সময় কান্নার অশ্রুত আওয়াজ শুনল, হতাশা এবং লজ্জার সেই মিশ্রণ যা তখনই আসে যখন জীবন আপনাকে কোনো রাস্তা ছাড়াই ঘিরে ফেলে। শব্দগুলো আটকে আটকে আসছিল, এমন একটা যন্ত্রণায় ভরা ছিল যা দেওয়াল ভেদ করে সাহায্যের জন্য একটা নীরব চিৎকারের মতো লাগছিল। রাজ প্রিয়াকে এভাবে কখনো শোনেনি। দুর্বল সঙ্গীত, মানবিক বাস্তব। ৩ বছর ধরে সে শুধু সেই মহিলা ছিল যে তার বাড়িকে গুছিয়ে রাখত, সঙ্গীত যে তার জন্য খাবার রান্না করত, যে বিনা শব্দে পরিষ্কার করত এবং তার পৌঁছনোর সাথে সাথে অদৃশ্য হয়ে যেত। কিন্তু এখন সেই ভাঙা গলা বলছিল যে প্রিয়া শুধু একজন দক্ষ কর্মী নয়, বরং সমস্যা, ভয় এবং এমন একটা জীবনের অধিকারী যার সম্পর্কে সে কখনো জানার ঝামেলা নেয়নি। কৌতূহল তাকে আরেকটু কাছে যেতে প্রেরণা দিল, এতটা কাছে যাতে শব্দগুলো বুঝতে পারে, কিন্তু নিজেকে দেখিয়ে না। তার মনে হচ্ছিল সে কোনো ব্যক্তিগত সঙ্গীত, কোনো পবিত্র জায়গায় অনুপ্রবেশ করছে, কিন্তু তার পা দূরে যাওয়ার আদেশ মানছিল না। সে যা পরে শুনল তা তার খালি পেটে ঘুষির মতো লাগল, যে ভুলে গিয়েছিল যে টাকার চেয়ে আরও কিছুর প্রয়োজন অনুভব করা কেমন। প্রিয়ার গলা স্পষ্ট, হতাশ এবং অশ্রুত মতো লাগল। আমি জানি এটা পাগলামি মনে হয় নেহা, কিন্তু আমার তার দরকার। আমার কালকের জন্য একটা বয়ফ্রেন্ড দরকার। রাজ অনুভব করল যে বাতাস তার ফুসফুস থেকে বেরিয়ে গিয়েছে। যখন সে যা শুনেছিল তা প্রক্রিয়া করল। কালকের জন্য একটা বয়ফ্রেন্ড, এই বাক্য অদ্ভুত, প্রায় হাস্যকর মনে হচ্ছিল, যেন কোনো সঙ্গীত সস্তা শনিবার দুপুরের সিনেমা থেকে বেরিয়েছে। কিন্তু প্রিয়ার হতাশ গলায় কিছুই হাস্যকর ছিল না, যেভাবে তার শব্দ তার ঠোঁট থেকে বের হবার সময় কাঁপছিল। রাজ গলিপথের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে গেল। ছায়ায় লুকিয়ে সঙ্গীত এটা বোঝার চেষ্টা করছিল যে কোন পরিস্থিতি কাউকে এমন কিছু করতে বাধ্য করতে পারে। প্রিয়া এখনও কথা বলছিল, এখন আরও বেশি জরুরি তার সাথে, তার সখীকে তার দ্বিধার প্রতিটা বিস্তারিত বোঝাতে, যেন কেউ এমন কোনো পাপ স্বীকার করছে যা সে আর একা বহন করতে পারছে না। রাজ প্রতিটা শব্দ এতটা গুরুত্বের সাথে শুনছিল যতটা সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়েও দিত না। সেই কাঁচা দুর্বলতা, সঙ্গীত এমন কিছু ছিল যা তাকে সেই কথায় আটকে রেখেছিল, গলিপথে জড়িয়ে রেখেছিল, চলে যেতে অক্ষম, কিছু না শোনার ভান করতে অক্ষম। বছরের পর বছর পর প্রথমবার রাজ কিছু বাস্তব দেখছিল, কিছু এমন
যার কোনো দাম বা কৌশল ছিল না, কিছু এমন যা তাকে অদ্ভুতভাবে জীবিত অনুভব করিয়েছিল। তার মহলের মতো বাড়ির নীরবতা তাকে সেই মুহূর্তের চেয়ে বেশি কখনো বাইরের মনে হয়নি, যখন কারো গলা এমন একটা মানবতা উন্মোচিত করেছিল যা সে ভুলে গিয়েছিল যে বিদ্যমান। সে ভাবল, প্রিয়াকে কতবার এমন সমস্যার মুখোমুখি হতে হয়েছে, কত রাত সে নীরবে কেঁদেছে যখন সে তার স্টাডিতে আত্মাহীন সংখ্যাগুলোর পর্যালোচনায় বন্ধ ছিল। অপরাধ বোধ তার গলায় কাটার লতার মতো উঠতে লাগল। প্রিয়া এখনও তার সখীর সাথে কথা বলছিল, এবং প্রতিটা শব্দ এমন একটা দুনিয়ার জন্য খোলা জানালার মতো ছিল যাকে রাজ পুরোপুরি উপেক্ষা করেছিল। সে ব্যাখ্যা করল যে তার ছোট বোন রিয়ার বিয়ে পরের দিন হবে, একটা পারিবারিক অনুষ্ঠান যার পরিকল্পনা তারা মাসের পর মাস ধরে করছিল, এবং যাতে পুরো পরিবার জড়িত থাকবে। সমস্যা বিয়ে নিজে নয়, বরং সেই শর্ত যা তার পরিবার সঙ্গীত তাকে অংশ নেওয়ার জন্য লাগিয়েছিল। এটা খারাপ নয়, প্রিয়া ফোপানির মাঝে জোর দিয়ে বলল। এটা শুধু ঐতিহ্য। তার পরিবার সেই লোকদের মধ্যে ছিল যারা এখনও এমন জিনিসে বিশ্বাস করে যে ৩৫ বছরের অবিবাহিত মহিলা চিন্তার বিষয়। ফিসফিস করে বলা মন্তব্য, দয়া ভরা দৃষ্টি। রাজ এটা শুনে মুঠো বাঁধল। একটা অপ্রত্যাশিত রাগ সেই লোকদের প্রতি অনুভব করল, যাদের সে চেনেও না, কিন্তু যারা তার জন্য কাজ করা কোনো ব্যক্তিকে এতটা কষ্ট দিচ্ছিল। প্রিয়া ব্যাখ্যা চালিয়ে গেল যে তার মা অসুস্থ। সঙ্গীতের ডাক্তাররা তাদের বেশি সময় দেননি, যে এই বিয়ে তাদের শেষ পূর্ণ পারিবারিক মিলন হতে পারে। সঙ্গীত এবং তার মা শুধু এটাই চাইত। সে সেই দুর্বল গলায় শুধু এটাই চেয়েছিল। সঙ্গীত যে এখন আর বেশি জিনিস চাইতে পারবে না, প্রিয়াকে খুশি দেখা কোনো এমন ব্যক্তির সাথে যে তার যত্ন নেয়। ব্যঙ্গ কঠোর ছিল। প্রিয়াকে তার অসুস্থ মাকে শান্তি দেওয়ার জন্য খুশির নাটক করতে হয়েছিল। তাকে সত্যিকারের ভালোবাসা দেখানোর জন্য ভালোবাসা হওয়ার মিথ্যা বলতে হয়েছিল। রাজ তার বুকে কিছু অদ্ভুত হলচল অনুভব করল, কিছু এমন যা সে এত লম্বা সময় ধরে অনুভব করেনি, যে সে প্রায় তার নাম ভুলে গিয়েছিল। সহানুভূতি। ফোনে কথোপকথন চলছিল, কিন্তু এখন প্রিয়া ধীরে বলছিল, যেন লজ্জা নিরাশার চেয়ে বেশি ভারী ছিল। সে তার সখী নেহাকে বলল যে সে সব বিকল্প বিবেচনা করেছিল। সঙ্গীত যে সে বাতিল করার কথা ভেবেছিল, একটা অজুহাত তৈরি করার কথা, বা শুধু না আসা, এবং তার বোনকে বিনা জটিলতায় তার দিন ঠিক করে দেওয়ার কথা। কিন্তু সে তা করতে পারেনি। সে ভাঙা গলায় ব্যাখ্যা করল, কারণ তার মা তার কাছে আসার জন্য ভিক্ষা চেয়েছিল, কারণ সে তাকে সেখানে হাসতে দেখতে চেয়েছিল, কারণ হয়তো এটা শেষবার হবে যখন তারা সবাই পরিবার হিসেবে একসাথে থাকতে পারবে। প্রিয়া স্বীকার করল যে সে দুজন পরিচিতের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু দুজনেই না করে দিয়েছিল। এটা বলে যে এটা খুব অদ্ভুত ছিল। সঙ্গীত খুব অস্বস্তিকর ছিল, খুব জটিল ছিল। রাজ প্রতিটা বিস্তারিত শুনছিল, এটা অনুভব করে যে তার ভিতরে কিছু নড়তে শুরু হয়েছে। বছরের নিষ্ক্রিয়তার পর জাগতে শুরু হয়েছে। সে এত লম্বা সময় ধরে একটা যন্ত্রের মতো কাজ করছিল। সঙ্গীত শুধু সংখ্যা এবং কৌশলের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছিল, যে সে ভুলে গিয়েছিল যে কিছু আরও মানবিক, আরও আন্তরিক জিনিস থেকে অনুপ্রাণিত হওয়া কেমন অনুভব হয়। প্রিয়া ফোন রেখে দিল, এই প্রতিশ্রুতি দিয়ে যে সে একটা সমাধান খুঁজে নেবে, যদিও তার গলা হারা মনে হচ্ছিল, যেন কেউ অসম্ভব প্রতিশ্রুতি দেয় শুধু একটা যন্ত্রণাদায়ক কথোপকথন শেষ করার জন্য। রাজ ফোন রাখার আওয়াজ শুনল, তারপর একটা চাপা ফোঁপা নিয়ে এলো, যা প্রিয়া থামানোর চেষ্টা করছিল। সে সেই অন্ধকার গলিপথে দাঁড়িয়ে রইল। সঙ্গীত যা কিছু সে এইমাত্র শুনেছিল তা প্রক্রিয়া করছিল। একটা সিদ্ধান্ত সঙ্গীতের ওজন অনুভব করছিল, যা সে এখনো জানত না যে সে নিতে যাচ্ছে। কিন্তু সেই অনিচ্ছাকৃত সোনার মিনিটগুলোতে কিছু বদলে গিয়েছিল, কিছু এমন যা সেই রাতকে তার জীবনের অন্য সব খালি রাত থেকে আলাদা করে দিয়েছিল। রাজ সেই গলিপথ থেকে নড়তে পারছিল না, যেন তার দুটো ইতালিয়ান জুতো আমদানি করা মার্বেলের মেঝেতে পেরেক দিয়ে ঠুকে দেওয়া হয়েছে। সে প্রিয়ার রান্নাঘরে ঘোরাফেরার পায়ের আওয়াজ শুনল, পানি বইয়ের আওয়াজ শুনল, হয়তো চোখের জল মুছতে মুখ ধুচ্ছিল তার কাজ শেষ করার আগে। সে জানত যে তাকে চলে যাওয়া উচিত, সঙ্গীত তার স্টাডিতে ফিরে যাওয়া উচিত, নাটক করা উচিত যে সে কিছু শোনেনি, এবং প্রিয়াকে তার সমস্যা সমাধান করতে দেওয়া উচিত, যেমন সব দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক করে। কিন্তু কিছু তাকে সেখানে আটকে রেখেছিল, একটা অদৃশ্য শক্তি যার নাম সে নিতে পারত না, কিন্তু যা সে তার বুকে চাপ অনুভব করছিল। ৩ বছর ধরে প্রিয়া তার জীবনের সাজসজ্জার অংশ ছিল, আসবাবের মতো উপস্থিত, কিন্তু ততটাই অব্যক্তিক। সঙ্গীত সে কখনো তার পরিবার, তার স্বপ্ন, তার ভয় সম্পর্কে জিজ্ঞাসা করেনি। সে কখনো সেই দক্ষ কর্মী থেকে এগিয়ে দেখেনি যে তার দুনিয়াকে বিনা জটিলতায় চালাত। এবং এখন মাত্র কয়েক মিনিটে সেই অদৃশ্য মহিলা যন্ত্রণাদায়কভাবে বাস্তব হয়ে গিয়েছিল।
জটিল সমস্যা এবং সঙ্গীত আবেগের সাথে, যা সে ভুলে গিয়েছিল যে সেগুলো বিদ্যমান। রাজ তার পুরোপুরি আঁচড়ানো চুলে হাত বোলাল। দিনের প্রথমবার সেগুলো খারাপ করে কিছু করার অদ্ভুত ইচ্ছা অনুভব করে, কিছু যাতে সেই চাপা কান্নার আওয়াজ তার মাথায় গুঞ্জন বন্ধ করে দেয়। এটা খালি করুণা বা অহংকারী দান ছিল না, এটা কিছু গভীর ছিল, এমনকি আরও স্বার্থপরও, একটা যন্ত্রণার স্বীকৃতি যা সে নিজে ভালোভাবে জানত। প্রিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো, তার অ্যাপ্রন দিয়ে হাত মুছছিল। তার চোখ এখনো লাল ছিল, কিন্তু সেই পেশাদার সংযম ফিরে পাওয়ার চেষ্টা করছিল যা সে সবসময় বজায় রাখত। সে সেই সময় গলিপথে কারোর সাথে দেখা করার আশা করেনি, বিশেষ করে রাজকে সেখানে একটা মূর্তির মতো দাঁড়িয়ে কিছু না ভাবতে দেখে। তাদের চোখ মিলল, এবং সেই গলিপথে সময় থেমে গেল, যা রাতের মৃদু আলোয় কষ্ট করে আলোকিত ছিল। প্রিয়া ভয়ে চোখ বড় করে ফেলল যখন সে বুঝতে পারল যে সে সেখানে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে সে তার ব্যক্তিগত কথোপকথন, তার লজ্জাজনক দুর্বলতার মুহূর্ত শুনে থাকবে। তার শ্যামলা মুখ ফ্যাকাশে হয়ে গেল, সে ফ্যাকাশে হয়ে গেল, যেন পৃথিবী তাকে গিলে ফেলবে। রাজ তার চোখে ঘাবড়ে যাওয়া দেখল। সঙ্গীত সেই ভয় দেখল যা তখন আসে যখন কেউ ভুল ব্যক্তির সামনে খুব বেশি উন্মোচিত করে দেয়, যে জানে যে সে পেশাদার এবং ব্যক্তিগতের মধ্যে একটা অদৃশ্য রেখা পার করে ফেলেছে। প্রিয়া এক পা পিছিয়ে গেল, তার হাত কাঁপছিল, কারণ সে সেই শব্দগুলো খুঁজছিল যা অবর্ণনীয়কে বোঝাতে পারে, যা হয়ে গিয়েছে তা পূর্ববৎ করতে পারে। রাজ হাত তুলে তাকে আশ্বাস দিল, এটা জেনে যে সেই মুহূর্তে তার যে কোনো শব্দ প্রিয়াকে পালাতে বা পুরোপুরি ভেঙে পড়তে বাধ্য করতে পারে। তাকে এটা সতর্কতার সাথে সামালাতে হবে, এমন নাজুকতার সাথে যা সে তার দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করতে অভ্যস্ত নয়। তাদের মাঝে বাতাস অস্বস্তিতে ভরা ছিল, অকথিত শব্দে, বিনা অনুমতিতে উন্মোচিত রহস্যে। রাজ সাহেব, আমার খুব দুঃখিত। আমার উচিত ছিল না। প্রিয়া টলমল গলায় ক্ষমা চাওয়া শুরু করল। তার শব্দ দ্রুত ব্যাখ্যা করার চেষ্টায় একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু রাজ মাথা নাড়ল, তাকে অপ্রয়োজনীয় ক্ষমার দেওয়াল তৈরি করার আগে থামিয়ে দিল। সেই মুহূর্তে তার মনে হলো যে তার কাছে দুটো বিকল্প আছে। সে যা সবসময় করে তা করতে পারে, পেশাদার দূরত্ব বজায় রাখা, নাটক করা যে সে কিছু শোনেনি এবং সবাইকে তাদের সমস্যার নিজেরাই সমাধান করতে দেওয়া। বা সে কিছু আলাদা করতে পারে, কিছু এমন যা তাকে ঠিক তাই ভয় দেখাচ্ছিল, কারণ তার কাছে কোনো নির্দেশিকা বই বা বেরিয়ে যাওয়ার কৌশল ছিল না। প্রিয়া তাকে যাচনা ভরা চোখে দেখছিল, সাহায্য চাইছিল না, বরং এই ভিক্ষা চাইছিল যে সে যা শুনেছে তা ভুলে যাবে এবং তাকে তার মর্যাদা এবং তার চাকরি বজায় রাখতে দেবে। রাজ তার চোখের চারপাশের ছোট ছোট বলিরেখায় মনোযোগ দিল, ঘুম না হওয়া রাত এবং লাগাতার চিন্তার চিহ্ন যা সে কখনো দেখেনি, কারণ সে কখনো সত্যিই দেখেইনি। সে অনেক কাজ করতে করতে ফাটা হাতের তালু দেখল, যাদের নখ ছোট এবং বিনা পেইন্টের ছিল, যা অর্থহীনতার জন্য সময় রাখত না। প্রতিদিন অদৃশ্য ওজন বহন করার কারণে ঝুঁকে পড়া ভঙ্গি। প্রিয়া শুধু একজন কর্মী নয়, সঙ্গীত। সে একজন পূর্ণ মহিলা ছিল, যার জীবন দায়িত্ব এবং দুঃখে ভরা ছিল, যাদের সে পুরোপুরি উপেক্ষা করেছিল। এবং এখন এই বাস্তবতা তার সামনে ছিল। উপেক্ষা করা অসম্ভব, কোনো না কোনোভাবে প্রতিক্রিয়ার দাবি করছিল। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই প্রিয়া, আমি অনিচ্ছাকৃতভাবে শুনেছিলাম। রাজ তার সাধারণের চেয়ে আরও নরম গলায় বলল, যা তার অফিসে ব্যবহৃত আধিকারিক সুর থেকে অনেক আলাদা ছিল। প্রিয়া বিভ্রান্ত হয়ে পলক ফেলল, এটা না জেনে যে একজন এমন লোকের এই অপ্রত্যাশিত নম্রতার ব্যাখ্যা কিভাবে করবে যে সব সময় সঠিক ছিল কিন্তু দূরে থাকত। রাজ বুঝতে পারল যে তাকে নিজেকে ব্যাখ্যা করার জন্য জায়গা দিতে হবে। সঙ্গীত, যাতে সে ঠিক করতে পারে যে তাকে কতটা শেয়ার করতে হবে, বিনা জোর বা বিচার অনুভব না করে। সঙ্গীত, সে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে গেল, একটা কম ভয় দেখানো ভঙ্গি নিয়ে, কম বসের মতো এবং আরও সাধারণের মতো। যদিও দুজনেই জানত যে তাদের মাঝে ক্ষমতার গতিশীলতা কখনো পুরোপুরি সমান হবে না। প্রিয়া গভীর শ্বাস নিল, একটা জেদি চোখের জল সঙ্গীত মুছতে যা তার গালে পড়তে আটকে ছিল। তার সব সংযম বজায় রাখার প্রচেষ্টা সত্ত্বেও সে নিচে মেঝের দিকে তাকাল। কথা বলার সময় তার চোখে চোখ রাখতে অক্ষম, যেন তার অবস্থা স্বীকার করা একটা অক্ষম্য দুর্বলতা স্বীকার করা ছিল। এবং তারপর সঙ্গীত কাঁপা কিন্তু দৃঢ় গলায় সে সেই ব্যাখ্যা শুরু করল যা রাজ আগেই শুনে ফেলেছিল, কিন্তু যা তাকে সরাসরি সঙ্গীতের কাছ থেকে শুনতে হবে। সে তার বোন রিয়ার বিয়ে সম্পর্কে বলল,
4 বোনের মধ্যে সবচেয়ে ছোট, একমাত্র যাকে তার পরিবারের ঐতিহ্যবাহী মানদণ্ড অনুসারে ভালোবাসায় ভাগ্য মিলেছিল। সঙ্গীত সে ব্যাখ্যা করল যে তার মা-বাবা গ্রামের লোক ছিল, সেই পরিবারের মধ্যে যেখানে পুরনো রীতিনীতি এখনও সহাবস্থানের অলিখিত নিয়ম নির্ধারণ করে এবং যেখানে ৩৫ বছরের অবিবাহিত মহিলাকে একটা নীরব ব্যর্থতা হিসেবে দেখা হয়, যা সবাই লক্ষ্য করে কিন্তু কেউ সরাসরি উল্লেখ করে না। প্রিয়া এখন আরও বেশি ধারাবাহিকভাবে তার ব্যাখ্যা চালিয়ে গেল, যেন শব্দ তার গলায় এতদিন আটকে ছিল যে একবার রাস্তা পেলে সেগুলো নিয়ন্ত্রণ ছাড়াই বেরিয়ে এলো। সে বলল যে তার ৩ বোন শাদীসুধা ছিল, বাচ্চাদের সাথে, এমন জীবনের সাথে যাকে তার মা পূর্ণ এবং ধন্য মনে করত। কিন্তু সে সঙ্গীত প্রিয়া আলাদা সিদ্ধান্ত নিয়েছিল। যখন তার বাবা অসুস্থ হয়েছিল তখন সে কাজের খোঁজে জয়পুর এসেছিল। প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাত যাতে চিকিৎসা খরচ এবং তার ভাগ্নে-ভাগ্নীদের প্রয়োজনে সাহায্য হয়। সে তার পরিবারের কল্যাণের জন্য তার ব্যক্তিগত জীবনের বলিদান দিয়েছিল। সঙ্গীত লম্বা সময় কাজ করে প্রতিটা পয়সা বাঁচিয়ে বাইরে যাওয়া থেকে, বয়ফ্রেন্ড থেকে, নিজের পরিবার গড়ার সম্ভাবনা থেকে অস্বীকার করে। এবং এখন যখন তার ছোট বোন বিয়ে করতে যাচ্ছিল, সঙ্গীত যখন তার অসুস্থ মা শেষবার পুরো পরিবারকে একসাথে দেখতে চেয়েছিল, তখন প্রিয়া শুধু একা আসতে পারবে না এবং দয়াভরা দৃষ্টির মুখোমুখি হতে পারবে না। চিন্তার ছদ্মবেশে বদলে হওয়া মন্তব্য, অদ্ভুত সঙ্গীত যে সে এখনও একা কেন, এটা অহংকার নয়, সে দৃঢ় গলায় স্পষ্ট করল, এটা আবেগের অস্তিত্ব ছিল। এটা আমার মাকে এই অতিরিক্ত চিন্তা থেকে বাঁচানো যে তাদের বড় মেয়ে একটা বড় এবং বিপজ্জনক শহরে একা সঙ্গীত এবং অসুরক্ষিত। রাজ প্রতিটা শব্দ শুনছিল। এটা অনুভব করে সঙ্গীত যে তার কর্মীর জীবন সম্পর্কে তার সরলীকৃত ছবি কিভাবে ধসে পড়ছে। প্রিয়া শুধু একজন মহিলা নয় যে তার বাড়ির পরিষ্কার করে এবং তার জন্য খাবার রান্না করে। সে একজন মেয়ে যে প্রতি ১৫ দিনে তার পরিবারকে টাকা পাঠায়। একজন বোন যে তার ছোট বোনকে খুশি দেখতে চায়, বিনা তার একাকিত্ব দিয়ে দিন নষ্ট না করে। একজন মহিলা যে তার ক্লান্ত কাঁধে অসম্ভব আশার বোঝা বহন করছে। এবং রাজ বছরের পর বছর পর প্রথমবার নিজেকে জিজ্ঞাসা করছিল যে সে কতবার অন্যদের যন্ত্রণার পাশ দিয়ে গিয়েছে, বিনা সঙ্গীত লক্ষ্য না করে। বিশেষাধিকার এবং নিজের আরোপিত একাকিত্বের তার বুদবুদে বন্ধ। প্রিয়া তার কথা শেষ করল এবং তারপরের নীরবতা এতটা ভারী ছিল যে সেটা শারীরিকভাবে উপস্থিত মনে হচ্ছিল। তার এবং রাজের মাঝের জায়গা একটা স্বচ্ছ কিন্তু অভেদ্য দেওয়ালের মতো ভরে দিচ্ছিল। সে কোনো ধরনের প্রতিক্রিয়ার আশা করছিল, হয়তো কাজ থেকে ব্যক্তিগত সমস্যা দূরে রাখার সম্পর্কে একটা উপদেশ, বা তার চেয়ে খারাপ মিথ্যা সহানুভূতি যা ধনী লোকেরা প্রায়ই কোনো ভিক্ষুককে সিক্কা ছুঁড়ে দেওয়ার মতো দেয়। কিন্তু রাজ নীরব রইল। তার মুখে এমন একটা ভাব ছিল যা প্রিয়া বুঝতে পারছিল না। আশ্চর্য এবং গভীর চিন্তার মাঝে কিছু যেন সে তার মধ্যে এমন কিছু দেখছিল যা সে আগে কখনো লক্ষ্য করেনি। তার চোখ, যা সাধারণত ব্যবসা সামলানোর সময় ঠান্ডা এবং গণনাকারী হতো, এখন কিছু আলাদা দেখাচ্ছিল। একটা অপ্রত্যাশিত উষ্ণতা, যা তাকে কোনো ধমকের চেয়ে বেশি বিভ্রান্ত করেছিল। প্রিয়া নিজেকে জড়িয়ে ধরল। রাতের ঠান্ডা জানালা সঙ্গী থেকে ঢুকতে অনুভব করল এবং তার নিজের উন্মোচিত দুর্বলতার ঠান্ডার সাথে মিলে গেল। সে সেই বাড়িতে কারোর সাথে তার ব্যক্তিগত জীবনের এতটা কখনো শেয়ার করেনি এবং এখন তার সঙ্গীত বলা প্রতিটা শব্দ, উন্মোচিত প্রতিটা বিস্তারিত নিয়ে অনুতাপ হচ্ছিল। সে সময়কে পিছনে ঘুরিয়ে দিতে চাইছিল, সেই মুহূর্তে ফিরে যেতে চাইছিল যখন ফোন বাজেনি, যখন তার হতাশা তাকে সেই লোকের সামনে তার গার্ড নামিয়ে দেয়নি যে তার বেতন দেয়। কিন্তু সময় পিছনে ঘোরে না এবং একবার বলা শব্দ ফিরিয়ে নেওয়া যায় না। এখন শুধু তার অসতর্কতার ফলাফলের অপেক্ষা করা ছিল। যা কিছু আসে, সেটা দয়া হোক, উদাসীনতা হোক বা বরখাস্ত, তার জন্য নিজেকে প্রস্তুত করা ছিল। রাজ অবশেষে নড়ল। সঙ্গী দেওয়াল থেকে সোজা হয়ে তার কাছে এক পা এগিয়ে গেল, হুমকি ভরা নয়, বরং প্রায় সতর্ক, যেন কেউ আহত প্রাণীর কাছে যায়, তাকে আর ভয় না দেখিয়ে। আপনার মা খুব অসুস্থ? রাজ এমন একটা কোমলতার সাথে জিজ্ঞাসা করল যা প্রিয়া তার কাছে কখনো শোনেনি। একটা গলা যা সব অধিকার থেকে মুক্ত এবং শুধু সত্যিকারের কৌতূহলে ভরা ছিল। প্রশ্নটা তাকে অপ্রত্যাশিতভাবে ধরে ফেলল। তাই নয় যে এটা অনুচিত ছিল, বরং তাই যে এটা খুব উপযুক্ত ছিল, খুব মানবিক, খুব বাস্তব ছিল, এমন লোক থেকে আসার জন্য যে সবসময় আবহাওয়া বা সঙ্গীত, খাবার সম্পর্কে সত্যি কথা বলত। প্রিয়া মাথা নাড়ল। এটা অনুভব করে যে চোখের জল তার চোখে ফিরে আসার হুমকি দিচ্ছিল, তার সব প্রচেষ্টা সত্ত্বেও তাদের আটকে রাখতে। সে ব্যাখ্যা করল যে তার মায়ের হার্টের সমস্যা ছিল, যে তার গ্রামের ডাক্তাররা তাকে ৬ মাসের বেশি সময় দেননি, যে প্রতিদিন শেষ হতে পারে, এবং তাই
প্রতিটা পারিবারিক মুহূর্ত মূল্যবান এবং অনন্য হয়ে গিয়েছিল। রাজ এতটা গভীর মনোযোগ দিয়ে শুনছিল যে প্রিয়া তার দৃষ্টির ওজন অনুভব করতে পারছিল। বিচার করছিল না, বরং প্রতিটা বিস্তারিত এমনভাবে শোষণ করছিল যেন সেটা সত্যিই গুরুত্বপূর্ণ, এবং হয়তো সে আশ্চর্য হয়ে ভেবেছিল হয়তো সেটা গুরুত্বপূর্ণ। যেভাবে সে তার মাথা ঝুঁকিয়েছিল, যেভাবে তার হাত তার ঘড়ি বা ফোন চেক করার বদলে তার পকেটে স্থির ছিল, তার মধ্যে কিছু এমন ছিল যে একটা পূর্ণ উপস্থিতির সূচনা দিচ্ছিল, যা প্রিয়া এত লম্বা সময় কারো সাথে অনুভব করেনি। এটা এমন ছিল যেন ৩ বছরে প্রথমবার রাজ তাকে সত্যিই দেখছিল, না যে সেই কর্মী হিসাবে যে তার কাপড় ধোয়ায় বা তার কফি বানায়, বরং জটিল গল্প এবং গভীর দুঃখের ব্যক্তি হিসেবে। এবং আপনার পরিবার আপনাকে বিয়ে অনুষ্ঠানে একা যাওয়ার অনুমতি দেয় না, রাজ বলল। প্রশ্নের রূপে নয়, বরং নিশ্চিতকরণের রূপে, সেই পরিস্থিতিকে জোরে প্রক্রিয়া করে যা প্রিয়া বর্ণনা করেছিল। সে মাথা নাড়ল। এটা স্বীকার করতে অদ্ভুত মনে হল, কিন্তু সততার সাথে কিছু বলতে রাহাত অনুভব করল, যা তাকে সপ্তাহের পর সপ্তাহ ধরে বিরক্ত করছিল। সে ব্যাখ্যা করল যে তার বাবা পুরনো অভ্যেসের লোক, এমন লোক যারা বিশ্বাস করে যে বিনা পুরুষের মহিলা বিনা শিকড়ের গাছের মতো হয়, যে কোনো ঝড়ের প্রতি দুর্বল হয়। এটা তাদের পক্ষ থেকে কোনো দুরভিসন্ধি ছিল না, প্রিয়া তাৎক্ষণিক স্পষ্ট করল। এটা শুধু সেই উপায় যেভাবে তাদের লালিত হয়েছে, একমাত্র বাস্তবতা যা তারা জানত। তার মা সেই বিশ্বাসগুলো ভাগ করে নিত, যদিও আরও কোমলতার সাথে, নৈতিক সিদ্ধান্তের চেয়ে বেশি পরিমাণে চিন্তার সাথে। দুজনেই স্পষ্ট করে দিয়েছিল যে প্রিয়ার বিয়ে অনুষ্ঠানে স্বাগত তখনই হবে যখন সে একটা সঙ্গী নিয়ে আসবে, তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তাই যে তারা সততার সাথে বিশ্বাস করত যে পুরো বিস্তারিত পরিবারের সামনে একা উপস্থিত হওয়া তার জন্য অপমানজনক, সঙ্গীত এবং তাদের জন্য চিন্তাজনক হবে। এটা এমন একটা জাল ছিল যা থেকে কেউ বেরোতে পারে না। একা যাওয়া মানে নিজের একাকিত্ব সবার সামনে স্বীকার করা, না যাওয়া মানে তার মায়ের জীবিত থাকতে থাকতে শেষ পারিবারিক অনুষ্ঠান থেকে বাদ পড়া। প্রিয়া তাদের বোঝানোর চেষ্টা করেছিল যে সে কাজে মার লাগা তার আশা একা ঠিক আছে, যে তাকে খুশি থাকার জন্য কোনো পুরুষের দরকার নেই। কিন্তু তার শব্দ এমন কানে পড়ছিল যা সেই বাস্তবতা বুঝতে পারছিল না বা চাইছিল না, যা তারা জানত তার থেকে আলাদা। তাই সে একটা নকল বয়ফ্রেন্ড খোঁজার হতাশ সিদ্ধান্ত নিয়েছিল। কেউ এমন যে একদিনের জন্য নাটক করতে পারে, শুধু এতটুকু সময় যাতে তার মাকে শান্তি মেলে এবং তার বোনকে খুশি মেলে। কিন্তু এখন রাজের সামনে দাঁড়িয়ে এসব স্বীকার করতে করতে এই চিন্তা তাকে আগের চেয়ে অনেক বেশি অদ্ভুত লাগছিল। একটা অদ্ভুত পরিকল্পনা যা এমন কারোর ছিল যে সব দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেছিল। সঙ্গীতরাজ অনেক সেকেন্ড চুপ রইল, যা ঘণ্টার মতো লাগছিল। তার মুখে গভীর মনোযোগ দেখা যাচ্ছিল, যেন সে তার মাথায় একটা জটিল গণিতের সমস্যা সমাধান করছে। প্রিয়া সেই নীরবতার সুযোগ নিয়ে একটু সংযম অর্জন করল। চুপচাপ তার চোখ মুছতে মুছতে এবং কাঁপা হাত দিয়ে তার অ্যাপ্রন ঠিক করতে করতে সে প্রস্তুত ছিল যে রাজ তাকে বলবে যে এটা তার সমস্যা এবং তাকে এটা বাড়িকে জড়িয়ে না করে সমাধান করতে হবে, বা তার চেয়ে খারাপ যে যদি তার ব্যক্তিগত নাটক তার কাজে হস্তক্ষেপ করে তাহলে তাকে অন্য চাকরি খুঁজতে হবে। সে মানসিকভাবে নিজেকে সেই সব প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করেছিল। এটা পোড়ান দ্বিতীয় প্রত্যাখ্যান থেকে নিজেকে বাঁচানোর জন্য আবেগের দেওয়াং তৈরি করেছিল, যা নিশ্চয়ই আসবে। কিন্তু রাজ এমন কিছু বলেনি। তার বদলে সে তাকে এমন একটা ভাবে দেখল যা প্রিয়া বুঝতে পারছিল না। প্রশংসা এবং দুঃখের মাঝে কিছু, যেন সে তার মধ্যে এমন কিছু দেখছিল যা সে আগে কখনো লক্ষ্য করেনি। সে তার থুতনিতে হাত বুলাল, একটা ঘাবড়ানির ইশারা যা প্রিয়া তখন দেখেছিল যখন তার ফোনে কঠিন মিটিং হতো। অবশেষে রাজ বলল, কিন্তু সে যা বলল তা নয় যার সে আশা করেছিল। আমি বুঝতে পারি এটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ। সে কাঁপা গলায় বিড়বিড় করে বলল, প্রায় নিজের সাথে। কাউকেই তার মর্যাদা এবং তার পরিবারের মাঝে নির্বাচন করতে হবে না। প্রিয়া আশ্চর্য হয়ে তার দিকে তাকাল, সেই অপ্রত্যাশিত সহানুভূতিতে কিভাবে প্রতিক্রিয়া দেবে এটা না জেনে। সে অনেক প্রতিক্রিয়ার আশা করেছিল, কিন্তু সত্যিকারের বোঝার নয়, সঙ্গীত না, তার আবেগের সেই নিশ্চিতকরণের, যা তার গলাকে চাপা আবেগ দিয়ে বন্ধ করে রেখেছিল। আমাকে তাকে আরাম করতে দেওয়া উচিত। রাজ সাহেব, দেরি হয়ে গিয়েছে এবং আমাকে কাল তাড়াতাড়ি বেরোতে হবে। প্রিয়া সেই কথোপকথন শেষ করার চেষ্টা করে বলল, যা তার আগে থেকে দুর্বল হৃদয়ের জন্য খুব বিপজ্জনক হয়ে উঠছিল। সে পিছিয়ে গেল, বাইরে বেরোনোর খোঁজে, তার এবং সেই লোকের মাঝে দূরত্ব তৈরি করার দরকার অনুভব করে, যে হঠাৎ তার সব সুরক্ষা ভেদ করে যাচ্ছিল। সঙ্গীতরাজ মাথা নাড়ল, কিন্তু নড়ল না, যেন আরও কিছু ছিল যা সে বলতে চাইছিল।
কিন্তু সঠিক শব্দ খুঁজে পাচ্ছিল না। প্রিয়া এই দ্বিধার সুযোগ নিয়ে ঘুরে গেল, দ্রুত সিঁড়ির দিকে হাঁটতে, যা বাড়ির পিছনে তার ছোট ঘরে যায়। সে রাজের চোখ তার পিছু করতে অনুভব করল, কিন্তু সে ঘুরল না। সে এটা দেখার ঝুঁকি নিতে পারবে না যে তার মুখে কি ভাবছিল, কারণ তার ভিতরে কিছু তাকে বলছিল যে যদি সে তাকে আবার দেখে তাহলে সে পুরোপুরি ভেঙে পড়বে। সঙ্গীত সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠল, দৌড়ানোর ইচ্ছা আটকে রেখে পেশাদার মর্যাদার একটা শেষ অবশেষ বজায় রেখে। শুধু যখন সে তার ঘরের দরজা বন্ধ করল, তখন সে আমার শ্বাস নেওয়ার অনুমতি দিল। নিজেকে ছোট বিছানায় ফেলে দিল। যখন চোখের জল অবশেষে বিনা বাধায় বইতে লাগল, সে উন্মোচিত দুর্বল অনুভব করছিল, কিন্তু অদ্ভুতভাবে রাহাতও অনুভব করছিল যে সে সেই বোঝা কারো সাথে শেয়ার করেছে। যদিও সে কেউ, তার কোটিপতি বস, যে হয়তো তাকে আগেই ভুলে গিয়েছে এবং তার ইমেল দেখছে। প্রিয়ার এটা জানার কোনো উপায় ছিল না যে সেই মুহূর্তে রাজ এখনও গলিপথে দাঁড়িয়ে আছে, যেখানে সে অদৃশ্য হয়ে গিয়েছিল, একটা চিন্তাশীল ভাবের সাথে যা সারা রাত তার মুখ থেকে যাবে না। এবং না, সে কল্পনাও করতে পারত না যে সেই রাতে সে যে শব্দ বলেছিল সেগুলো এমন একজন লোকের হৃদয়ে কিছু বপন করছিল যে ভুলে গিয়েছিল যে অনুভব করা কেমন হয়। রাজ ধীর গতিতে তার ঘরে গেল। প্রতিটা সিঁড়ি আগের চেয়ে ভারী মনে হচ্ছিল, যেন সে একটা অদৃশ্য বোঝা বহন করছে, যা সে সেই গলিপথে তুলে নিয়েছিল। সে তার বিশাল ঘরে প্রবেশ করল, যেখানে একটা কিং সাইজ বিছানা ছিল, যা সবসময় একজনের জন্য খুব বড় মনে হতো, এবং জুতো না খুলেই জানালার পাশের চেয়ারে বসে পড়ল। জয়পুর শহর বাইরে তার রাতের আলোয় চকচক করছিল। সঙ্গীত তার বাসিন্দাদের বাড়িতে হওয়া ছোট বড় নাটকের প্রতি উদাসীন ছিল। রাজ সেই আলোগুলোকে বিনা সত্যিকারের দেখছিল। তার মন এইমাত্র হওয়া কথোপকথনে জড়িয়েছিল। প্রিয়ার শব্দ বারবার তার মাথায় গুঞ্জন করছিল, আমার কালকের জন্য একটা বয়ফ্রেন্ড দরকার। এই বাক্য একই সাথে হতাশ এবং হাস্যকর লাগছিল, কিন্তু এখন পুরো প্রসঙ্গ জানার পর এতে একটা যন্ত্রণাদায়ক অর্থ ছিল, যা তাকে গভীরভাবে বিরক্ত করেছিল। প্রিয়া অগভীর বা খেয়ালি নয়, সে দুটো অসম্ভবের মাঝে আটকে ছিল, তার পরিবারকে নিরাশ করা এবং তার মর্যাদার সাথে বিশ্বাসঘাতকতা করার মাঝে। এবং রাজ, কোনো কারণে যা সে পুরোপুরি বুঝতে পারেনি, এর সম্পর্কে ভাবা বন্ধ করতে পারছিল না। সে তার শক্ত সোনার ঘড়ি খুলল, একটা উপহার যা সে নিজেকে দিয়েছিল যখন সে তার প্রথম বড় ব্যবসা সংগঠিত করেছিল, এবং সেটা বিনা দেখে টেবিলে রেখে দিল। সেই রাতে তার কবজিতে ধাতুর ওজন একটা শিকলের মতো অনুভব হচ্ছিল, যা তাকে এই সব মনে করিয়ে দিচ্ছিল যে তার কাছে কি আছে এবং কি নেই। ঘণ্টা নিষ্ঠুর ধীর গতিতে কাটতে লাগল, যখন রাজ তার ঘরের অন্ধকারে জেগে রইল। তার মন সেই পথে ঘুরছিল যেখান থেকে সে সাধারণত বাঁচার চেষ্টা করত। সঙ্গীত তাকে মনে পড়ল যে শেষবার সে কবে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছিল। 6 মাস আগে একটা ব্যবসায়িক অংশীদারের ছেলের বিয়ে অনুষ্ঠানে সে সবসময়ের মতো একা এসেছিল এবং পুরো রাত বিনয়ের সাথে হাসতে হাসতে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অদ্ভুত প্রশ্ন থেকে বাঁচতে। বয়স্ক মহিলারা তার কাছে জিজ্ঞাসা করত যে সে কবে ঘর বাঁধবে। বিবাহিত পুরুষ তারা তার ঈর্ষাপূর্ণ স্বাধীনতা সম্পর্কে মজা করত এবং সে নাটক করত যে তাকে বিরক্ত করেনি যে সে এই জীবন বেছে নিয়েছে, যে সে তার একাকিত্বে পুরোপুরি সন্তুষ্ট। কিন্তু সত্যি সেই সত্যি, যা শুধু ঘুম না আসা রাতে বেরোনোর সাহস করে, অনেক আলাদা ছিল। রাজ সব জায়গায় একা পৌঁছে ক্লান্ত হয়ে গিয়েছিল। সঙ্গীত সবসময় সফল, কিন্তু একা লোক হয়ে নাটক করে যে বস্তুগত সাফল্য আবেগের শূন্যতার পূরণ করে। সে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল সঙ্গীত, কিন্তু তার মধ্যে একটা বন্দির মতো থাকত, সেই বিলাসিতায় ঘিরা যা তাকে উষ্ণতা দিত না। এমন সাফল্য যা সে কোনো এমন ব্যক্তির সাথে শেয়ার করতে পারত না যার প্রতি তার সত্যিই পরোয়া ছিল। এবং এখন প্রিয়ার গল্প শুনে তার মনে হলো যে সে এই ধরনের একাকিত্বে আটকে থাকা একমাত্র ব্যক্তি নয়। সেও একা ছিল, সেও নাটক করত, সেও সেই আশার বোঝা বহন করছিল যা সে নিজের সাথে বিশ্বাসঘাতকতা না করে পূরণ করতে পারত না। পার্থক্য এটা ছিল যে প্রিয়ার কাছে অন্তত পরিবার ছিল যে তার পরোয়া করত, যদিও ভুলভাবে, যখন তার কাছে সেটাও ছিল না। রাজ প্রায় 3টে চেয়ার থেকে উঠল, সেই সব চিন্তার সাথে শান্ত বসে থাকতে অক্ষম যা তার মাথায় আটকে থাকা পাখির মতো সঙ্গীত বাইরে বেরোনোর রাস্তা খুঁজছিল। সে তার ব্যক্তিগত অধ্যয়ন কক্ষের দিকে চলে গেল, কাজের সেই অভয়ারণ্য যেখানে সে সাধারণত সংখ্যা এবং কৌশলে সান্ত্বনা পেত, যাদের যৌক্তিক অর্থ থাকত। কিন্তু সেই রাতে আর্থিক রিপোর্টগুলোও তার মনোযোগ আকর্ষণে ব্যর্থ হল। তার মন প্রিয়ার কাছে ফিরে যেতে লাগল, তার ভাঙা গলায় যেভাবে সে তার হতাশ পরিস্থিতি স্বীকার করেও তার মর্যাদা বজায় রাখার চেষ্টা করেছিল।
তাকাত এবং কমজোরির সেই সংযোজনে কিছু এমন ছিল যা তাকে এভাবে প্রভাবিত করেছিল যেমন সে বছরের পর বছর ধরে অনুভব করেনি। রাজ সেই সব বারের কথা ভাবল যখন প্রিয়া সঙ্গীত গত ৩ বছরে তার বাড়িতে কাজ করত। সবসময় দক্ষ, সবসময় শান্ত, সবসময় অদৃশ্য। সে কখনো জিজ্ঞাসা করেনি যে তার পরিবার কেমন, তার কি কিছু চাই, সে কি তার কাজে খুশি। সঙ্গীত সে শুধু এটাই ধরে নিয়েছিল যে যতক্ষণ সে তার কাজ ভালোভাবে করে ততক্ষণ আর কিছু গুরুত্বপূর্ণ নয়। এবং এখন তার মনে হল যে সে কতটা স্বার্থপর এবং অন্ধ ছিল। বিশেষ অধিকারের তার বুদবুদে কতটা বন্ধ ছিল। প্রিয়া প্রতি ১৫ দিনে তার পরিবারকে টাকা পাঠাচ্ছিল, অন্যদের কল্যাণের জন্য তার জীবনের বলিদান দিচ্ছিল। প্রথমে তার বাবার চিকিৎসার জন্য, এবং এখন তার অসুস্থ মায়ের চিন্তা করে। লম্বা সময় ধরে কাজ করছিল। এর মাঝে সে তার নিজের আরোপিত একাকিত্বের মানসিকভাবে অভিযোগ করতে থাকল। বিনা তাকে বদলানোর জন্য কিছু না করে লজ্জা তার উপর একটা ভারী চাদরের মতো ছড়িয়ে পড়তে লাগল, যা সে খুলতে পারছিল না। প্রিয়ার ছবি ফোনে কারো কাছে একদিনের জন্য তার নকল বয়ফ্রেন্ড হয়ে যাবার ভিক্ষা চাইতে চাইতে তার মাথা থেকে বেরোতে চাইছিল না। তার খালি বাড়ির গলিপথে তার পিছু করতে থাকল। যখন সকালের আলো হালকা রঙে আকাশকে রাঙাতে শুরু করল, রাজ নিজেকে রান্নাঘরে এমন এক কাপ কফি বানাতে দেখল যার তার দরকার ছিল না। তার হাত স্বয়ংক্রিয়ভাবে চলছিল, যখন তার মাথা একটা চিন্তাকে প্রক্রিয়া করছিল যা তার ঘুমহীন রাতের কোনো সময় তৈরি হতে শুরু হয়েছিল। এটা একটা অদ্ভুত অবিবেচক চিন্তা ছিল, তার মতো কোনো ব্যক্তির জন্য পুরোপুরি চরিত্রের বাইরে, যে সবসময় প্রতিটা কদমকে গণিতের সঠিকতার সাথে গণনা করত। কিন্তু যত বেশি সে এটা নিয়ে ভাবল, তত বেশি এটা এমন এক স্তরে বোঝা গেল যা যুক্তিসঙ্গত নয়, বরং গভীর মানবিক ছিল। প্রিয়ার একদিনের জন্য একজন সঙ্গীর দরকার ছিল, কেউ এমন যে তার মাকে শান্তি দেওয়ার এবং তার বোনকে খুশি করার জন্য যথেষ্ট সময় ধরে তার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে পারে। এবং সে, রাজ, ৪৫ বছরের একজন লোক, যে ভুলে গিয়েছিল যে অন্য কারো জন্য নিঃস্বার্থভাবে কিছু করা কেমন অনুভব হয়। সে কেউ হতে পারে। সেই দিন তার কোনো পরিকল্পনা ছিল না। কাজ ছাড়া তার কখনো কোনো বাস্তব পরিকল্পনা ছিল না। সে একটা স্যুট পরতে পারে, যেখানেই সেই বিয়ে ছিল সেখান পর্যন্ত গাড়ি চালাতে পারে, কয়েক ঘন্টার জন্য প্রিয়ার সতর্ক বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে পারে, এবং বিনা কোনো জটিলতায় তার সাধারণ জীবনে ফিরে আসতে পারে। তাত্ত্বিকভাবে এটা সহজ মনে হচ্ছিল, পরিচিতদের মাঝে একটা এহসান, কিছুই অসাধারণ নয়। কিন্তু রাজ জানত যে এটা এতটা সহজ নয়, কারণ কিছু গভীর তাকে প্রেরণা দিচ্ছিল। কিছু তার নিজের একাকিত্ব এবং উপকারী অনুভব করার তার দরকারের সাথে সম্পর্কিত ছিল, কারো জন্য গুরুত্বপূর্ণ হওয়ার জন্য। যদিও সেটা শুধু একদিনের জন্য নকল হয়। যখন রাজ প্রিয়াকে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুনল, তখন জানালা দিয়ে সূর্যের রশ্মি আসতে শুরু হয়েছে। হয়তো সে নাস্তা তৈরি করতে যাচ্ছিল, যেখানে তাকে সেই দিন যেতে হবে। সে রান্নাঘরের জানালায় তার ছায়া দেখল। সঙ্গীত গভীর চোখের কালো দাগ এবং এলোমেলো চুলের একজন মধ্যবয়স্ক লোককে দেখল, যে সেই নিখুঁত ব্যবসায়ী থেকে অনেক আলাদা ছিল, যাকে সবাই চিনত। সে ভাবল যে সে কি তার জীবনে সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে, নাকি সে বছরের পর বছর স্বয়ংক্রিয় মোডে থাকার পর অবশেষে কিছু সঠিক করছে। প্রিয়া রান্নাঘরের দরজায় দেখা দিল এবং তাকে সেখানে দেখে হঠাৎ থেমে গেল। তাকে এত সকালে জেগে থাকতে দেখে অবাক হয়েছিল। তার চোখ এখনও কান্নায় ফোলা ছিল, এবং রাজ তাদের নিচে গভীর কালো দাগ দেখল, যা বলছিল যে সেও বেশি ঘুমায়নি। তারা এক মুহূর্তের জন্য নীরবতায় একে অপরকে দেখতে থাকল। সঙ্গীত অস্বস্তি এবং অকথিত কথায় ভরা ছিল। দুজনেই গত রাতের কথোপকথন মনে করছিল। দুজনেই জানত না যে এগিয়ে কিভাবে যাবে। প্রিয়া প্রথমে বলল আনুষ্ঠানিক সঙ্গীত সুপ্রভাত বিড়বিড় করে, যখন সে কফি মেকারের দিকে এগোল। তার দৃষ্টি এড়িয়ে রাজ জানত যে তাকে এখন কিছু বলতে হবে, তার আগে যে সে তার সাহস হারিয়ে ফেলে, তার আগে যে দিনের আলো সেই অদ্ভুত স্পষ্টতাকে ভেঙে দেয় যা সে ঘুমহীন রাতের অন্ধকারে পেয়েছিল। সে তার মুখ খুলল, তার মুখ বন্ধ করল। শব্দগুলোকে তার গলায় পাথরের মতো আটকে থাকা অনুভব করল, যা বাইরে আসতে চাইছিল না। প্রিয়া এখনও তার পিঠের দিকে কফি বানাচ্ছিল। কাপা হাতে সঙ্গীত হয়তো চাইছিল যে সে শুধু চলে যাক এবং নাটক করুক যে গতরাত কখনো হয়নি। কিন্তু রাত যেতে পারছিল না, এখনও না। বিনা এটা বলে যে সে মাঝরাত এবং সকালের মাঝে কোনো সময় কী সিদ্ধান্ত নিয়েছিল। সে গভীর শ্বাস নিল, এটা অনুভব করে যে সে একটা পাথর থেকে লাফ দিতে যাচ্ছে, এটা না জেনে যে নিচে কি আছে, এবং অবশেষে তার গলা পেল। প্রিয়া। রাজ দীর্ঘ কিন্তু নরম গলায় বলল, যাতে সে কফির কাপকে তার ঠোঁট পর্যন্ত অর্ধেক রাস্তায় থামিয়ে হঠাৎ থেমে গেল। সে ধীরে ধীরে ঘুরল, তার চোখে আশঙ্কা ভরা ছিল। স্পষ্টভাবে আশা করছিল যে সে তাকে বাড়ি থেকে তার ব্যক্তিগত সমস্যা দূরে রাখার সম্পর্কে কিছু বলবে, অথবা হয়তো এটা যে তার পেশাদার আচরণ সম্পর্কে কথা বলার দরকার। রাজ তার চোখে ভয় দেখল এবং অপরাধবোধের একটা যন্ত্রণা অনুভব করল। যখন তার মনে হল যে সে তাকে একজন দূরের অধিকারী ব্যক্তি হিসেবে দেখে না, যে সহানুভূতিশীল মানুষ হিসেবে, এটা বদলাতে হবে।
যদিও এটা শুধু এইবারের জন্য হয়, যদিও এটা শুধু একদিনের জন্য হয়। সে রান্নাঘরের টেবিলের দিকে চলে গেল এবং সঙ্গীত বসে পড়ল। এমন একজন ব্যক্তির জন্য একটা অসাধারণ ভঙ্গি, যে সাধারণত তার অধ্যয়ন কক্ষে ইমেল চেক করতে করতে নাস্তা করত। সে প্রিয়াকেও বসার ইশারা করল, কিন্তু সে ধীরে ধীরে মাথা নাড়ল। সেই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতাকে স্বীকার করার জন্য খুব ঘাবড়ে গিয়েছিল। রাজ বুঝল এবং জোর করল না। সেই সীমানাগুলোর সম্মান করে, যাদের তাকে নিরাপদ অনুভব করার জন্য বজায় রাখার দরকার ছিল। সে তার কফিকে টেবিলে ঠান্ডা হতে দেখল, সেই সঠিক শব্দের খোঁজে, যা কিছু এমন প্রকাশ করতে পারে যা সে নিজে পুরোপুরি বুঝতে পারছিল না। সে পুরো রাত এটা নিয়ে ভেবেছিল, যুক্তিসঙ্গত এবং উচিত যুক্তি তৈরি করেছিল। কিন্তু এখন, যখন তাকে এটা জোরে বলতে হবে, তখন সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল, এমনকি তার নিজের মাথাতেও। তবুও তার ভিতরে কিছু জানত যে যদি সে এটা এখন না বলে, তাহলে তাকে তার বাকি জীবন অনুতাপ করতে হবে। গতরাত আমি ঘুমাতে পারিনি, রাজ বলল, সরাসরি তার চোখে তাকিয়ে, এমন এক সততার সাথে যা সে হয়তো খুব কমই কাউকে দেখায়। প্রিয়া বিভ্রান্ত হয়ে পলক ফেলল, এটা না বুঝতে পেরে যে এই কথোপকথন কোথায় যাচ্ছে। কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য খুব ভদ্র ছিল। সে সতর্কতার সাথে প্রতিটা শব্দ বেছে নিয়ে চালিয়ে গেল, এটা জেনে যে সে এমন একটা রেখা পার করতে যাচ্ছে যা সে আগে কখনো কোনো কর্মীর সাথে পার করেনি। আমি যা আপনি আমাকে বলেছিলেন, আপনার বোনের বিয়ের সাথে আপনার পরিস্থিতি সম্পর্কে ভাবতে থাকলাম। প্রিয়া স্পষ্টভাবে চাপে পড়ে গেল, তার হাতের তালু সাদা হয়ে গেল যখন সে কফির কাপকে প্রয়োজনের চেয়ে বেশি জোরে ধরল। সে হয়তো সেই মুহূর্তকে মানসিকভাবে অভিশাপ দিচ্ছিল, যখন সে তার সামনে তার গার্ড নামিয়ে দিয়েছিল, বিনা চাওয়া পরামর্শ শোনার প্রস্তুতি নিচ্ছিল, অথবা তার চেয়ে খারাপ, দয়ালু সহানুভূতি। কিন্তু রাজ তাকে এর কোনোটাই দিতে যাচ্ছিল না। সঙ্গী তার বদলে সে গভীর শ্বাস নিল এবং কিছু এমন বলল যা সে নিজে এতটা সরাসরি বলার পরিকল্পনা করেনি। আমি জানি যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে একা যাওয়া এবং নাটক করা যে আপনার পরোয়া নেই কেমন হয়। সঙ্গী, আমি বছরের পর বছর ধরে এমন করেছি। এই স্বীকারোক্তি তাদের মাঝে একটা শান্ত পানিতে পাথরের মতো পড়ল। প্রিয়ার মুখে আশ্চর্যের ঢেউ তৈরি করছিল। সে তাকে নতুন চোখে দেখল, যেন সে হঠাৎ দামি স্যুট এবং কোটিপতির খেতাবের পিছনে একটা আলাদা ব্যক্তিকে দেখছিল। রাজ সেই যোগাযোগের মুহূর্তে সুযোগ নিল এবং চালিয়ে গেল তার আগে যে সে তার সাহস হারিয়ে ফেলে, যা সে সেই লম্বা ঘুমহীন রাতে জড়ো করেছিল। আমি এটা নিয়ে অনেক ভেবেছি যে আপনি বলেছিলেন যে আপনার কালকের জন্য একটা বয়ফ্রেন্ড দরকার। রাত চালিয়ে গেল। এটা দেখে যে প্রিয়া তার শব্দগুলো তার গলায় দুবার শুনে কতটা লজ্জিত হয়ে গিয়েছিল। লজ্জা তার মুখের প্রতিটা রেখায় স্পষ্ট ছিল। কিন্তু রাজ থামল না। তাকে এটা শেষ করতে হবে, তার আগে যে তার যুক্তিসঙ্গত মাথা তাকে বোঝায় যে এটা পাগলামি। এবং আমার কিছু মনে হলো, আপনাকে অপরিচিতদের কাছে ভিক্ষা চাইতে বা সাহায্য চাইতে খারাপ লাগার দরকার নেই। প্রিয়া বিরোধ করার জন্য তার মুখ খুলল। হয়তো সঙ্গীত এটা বলার জন্য যে সে কখনো বিশেষভাবে তার সাহায্য চায়নি, যে সে ফোনে কথোপকথন ব্যক্তিগত ছিল এবং তাকে শোনা উচিত ছিল না। কিন্তু রাজ ধীরে ধীরে হাত তুলল, তাকে শেষ করতে দেওয়ার জন্য বলল যে সে যা বলতে যাচ্ছে তা বিচার করার আগে শেষ পর্যন্ত শোনে। সে তার মুখ বন্ধ করে নিল। সঙ্গীত এবং প্রায় অদৃশ্যভাবে মাথা নাড়ল। তার পুরো শরীর চাপে ছিল, যেন সে কোনো আঘাত সহ্য করার প্রস্তুতি নিচ্ছে। রাজ সামনে ঝুঁকে গেল, তার কোনোই সঙ্গী টেবিলে ঠেকিয়ে দিল, যতটা সম্ভব সহজলভ্য এবং অহংকারহীন ভঙ্গি নিয়ে। তার পরের শব্দ তার থেকেও সহজে বেরিয়ে এলো যতটা সে আশা করেছিল, যেন সেগুলো ঘণ্টার পর ঘণ্টা ধরে বলার অপেক্ষায় ছিল। যদি আপনার এখনও বিয়ে অনুষ্ঠানে আপনার সাথে যাওয়ার জন্য কারো দরকার হয়, যদি আপনার এখনও সেই বয়ফ্রেন্ডের একদিনের জন্য দরকার হয়। সে থামল, এটা জেনে যে পরের শব্দ তাদের মাঝে কিছু অপরিবর্তনীয়ভাবে বদলে দেবে। আমি সেই ব্যক্তি হতে পারি। তারপরে নীরবতা এতটা গভীর ছিল যে রাজ রান্নাঘরের ঘড়ির টিকটিক শুইতে পাচ্ছিল। প্রতিটা টিকটিক ধাতির উপর হাতুড়ির মতো গুঞ্জন করছিল। প্রিয়া পুরোপুরি অচল রইল। তার অভিব্যক্তি ধাক্কা এবং পূর্ণ বিভ্রান্তির মিশ্রণে জমে গিয়েছিল, যেন রাজের শব্দ কোনো বিদেশি ভাষায় বলা হয়েছে, যা তার মাথা অনুবাদ করতে অস্বীকার করছে। কফির কাপ তার হাতে কাঁপছিল এবং রাজের এক মুহূর্তের জন্য ভয় লাগল যে সে সেটা ফেলে দেবে। কিন্তু সে যান্ত্রিক গতিতে সেটা টেবিলে রেখে দিল, বিনা তার থেকে দৃষ্টি সরিয়ে। তার মুখ অনেকবার খুলল এবং বন্ধ হল, সঙ্গীত আওয়াজ করে, যেন পানি থেকে বাইরে মাছ বাতাসের খোঁজে। রাজ ধৈর্যশীলভাবে অপেক্ষা করল। সঙ্গীত তাকে যা সে এইমাত্র শুনেছিল তা প্রক্রিয়া করার জন্য সময় দিল, এটা জেনে যে তার প্রস্তাব পুরোপুরি অদ্ভুত এবং অপ্রত্যাশিত লাগা উচিত। অবশেষে প্রিয়া তার গলা পেল। যদিও সেটা ভাঙা এবং অবিশ্বাসে ভরা ছিল। এখন কি সে ফিসফিস করে বলল, যেন তার নিজের কানের ওপর বিশ্বাস নেই।
যেন তার নিশ্চিতকরণের দরকার ছিল যে সে সঠিক শুনেছে। রাজ তার প্রস্তাব দুবার বলল, এবার আরও দৃঢ়তার সাথে এবং আরও বিশ্বাসের সাথে, এটা স্পষ্ট করে যে এটা কোনো নিষ্ঠুর মজাক বা ভুল বোঝাবুঝি নয়। আমি তোমার বোনের বিয়ে অনুষ্ঠানে তোমার সাথে যেতে পারি। আমি একদিনের জন্য তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে পারি, শুধু একদিন, এবং আর কিছু নয়। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। তার অভিব্যক্তি ধাক্কা থেকে সন্দেহে বদলে গেল। তার বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে যখন কোনো জিনিস সত্যি হওয়ার জন্য খুব ভালো লাগে, তখন সাধারণত তাই হয়। আমি বুঝতে পারছি না, প্রিয়া কাঁপা গলায় বলল, এক পা পিছিয়ে যেতে যেতে, যেন শারীরিক দূরত্ব তাকে আরও স্পষ্টভাবে ভাবতে সাহায্য করতে পারে। আপনি এমন কিছু কেন করবেন? এর কোনো মানে হয় না। রাজ সাহেব, আপনি আমাকে সত্যিই চেনেন না। আমি তো শুধু আপনার কর্মী। শব্দগুলো দ্রুত রক্ষণাত্মকভাবে বেরিয়ে এলো। দেওয়াল তৈরি করছিল, যেখানে রাজ সেতু বানানোর চেষ্টা করছিল। সে তার প্রতিক্রিয়া বুঝল, অবিশ্বাস বুঝল, কারণ সে নিজে ২৪ ঘন্টা আগে এমনই প্রতিক্রিয়া দিত। কিন্তু সেই ঘুমহীন রাতের সময় তার মধ্যে কিছু বদলে গিয়েছিল। কিছু এমন যা সে যুক্তি দিয়ে বুঝতে পারছিল না, কিন্তু যা সে স্ফটিকের স্পষ্টতায় অনুভব করছিল। সে চেয়ার থেকে উঠল। সঙ্গীত তার হাত দেখিয়ে কোনো আকস্মিক নড়াচড়া করেনি যা তাকে আর ভয় দেখায়। আপনি ঠিক বলছেন, আমরা একে অপরকে সত্যিই চিনি না, কিন্তু আমি জানি যে আপনি ৩ বছর ধরে এখানে সমর্পণ এবং সততার সাথে কাজ করেছেন। আমি জানি যে আপনি প্রতি ১৫ দিনে আপনার পরিবারকে টাকা পাঠান, এবং আমি জানি যে আপনি একটা কঠিন পরিস্থিতিতে আছেন, যার কোনো একা মোকাবিলা করা উচিত নয়। প্রিয়া তাকে চোখে জল নিয়ে দেখছিল, আশা এবং ভয়ের মাঝে লড়াই করছিল। সঙ্গীত সাহায্য গ্রহণ করা এবং তার আত্মসম্মান বজায় রাখার মাঝে রাজ তার গলাকে আরও নরম, আরও দুর্বল করে চালিয়ে গেল। আমি বদলে কিছুই আশা করি না। প্রিয়া, এটা কোনো ব্যবসায়িক চুক্তি বা লেনদেন নয়। এটা শুধু সঙ্গীত, একজন একা ব্যক্তির আরেকজনের প্রতি একটা এহসান। শেষ বাক্যটা তাকে পুরোপুরি উন্মোচিত করে দিল। তার নিজের দুর্বলতাকে এভাবে উন্মোচিত করল, যেমন সে আগে কখনো কারো সাথে করেনি। প্রিয়া দ্রুত শ্বাস নিল। চোখের জল চুপচাপ তার গালে বইতে লাগল। সঙ্গীত যখন সে তার শব্দে সততাকে প্রক্রিয়া করছিল, এবং সেই মুহূর্তে সেই সকালের সূর্যে আলোকিত রান্নাঘরে একা কোটিপতি সঙ্গীত এবং তার হতাশ কর্মীর মাঝে কিছু মৌলিক বদলে গেল। প্রিয়ার গ্রামের শহরের যাত্রায় প্রায় ৩ ঘন্টা লাগল। রাস্তা ধীরে ধীরে সঠিক ডামার থেকে ধুলো ভরা কাঁচা রাস্তায় বদলে গেল। রাজ তার সাধারণ গাড়ি চালাচ্ছিল, সেই স্পোর্টস কার নয় যা সে সাধারণত ব্যবহার করত। প্রিয়ার ঘাবড়ানো নির্দেশ অনুসরণ করছিল, যে পুরো যাত্রায় তার হাত মোচড়াতে থামতে পারেনি। তারা একটা সাধারণ গল্পে সম্মতি দিয়েছিল। তারা তখন মিলেছিল যখন তার একটা সম্পত্তি আবার তৈরি করার দরকার ছিল, এবং সে তাকে তার গ্রাম থেকে ভালো কারিগরের সুপারিশ করেছিল। তারা কথা বলা শুরু করেছিল, কয়েকবার বাইরে গিয়েছিল, এবং ৬ মাস ধরে একসাথে ছিল। কিছুই খুব বিস্তারিত নয়, কিছুই জটিল বিস্তারিত মনে রাখার দরকার ছিল না। প্রিয়া হাজারবার জোর দিয়েছিল যে তাকে এমন করার দরকার নেই, যে সে অন্য সমাধান খুঁজে নেবে। কিন্তু রাজ তার সিদ্ধান্তে দৃঢ় ছিল। এখন তার মুখে ঘাবড়ানি দেখে সে ভাবছিল যে সে কি সত্যি আসতে থাকা জিনিসের জন্য প্রস্তুত। এটা শুধু কয়েক ঘন্টার জন্য বয়ফ্রেন্ড হওয়ার নাটক করা নয়, এটা প্রিয়ার ব্যক্তিগত দুনিয়ায় প্রবেশ করা, তার পরিবারের সাথে দেখা করা, কিছু ঘনিষ্ঠ এবং সার্থকের অংশ হওয়া। যা কিছু সে করতে সম্মত হয়েছিল, তার বিশালতা তার পেটে একটা ভারী পাথরের মতো বসে গিয়েছিল। কিন্তু যখন সে প্রিয়ার দিকে তাকালো এবং তার চোখে আতঙ্কের সাথে মিলে যাওয়া কৃতজ্ঞতা দেখল, তখন সে জানল যে সে এখন পিছিয়ে যেতে পারবে না। সে সঙ্গীত তার উপর তার বিশ্বাস রেখেছিল, কিছু মূল্যবান এবং নাজুক, যাকে সে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। আমরা প্রায় পৌঁছে গিয়েছি, প্রিয়া বিড়মির করে বলল, একটা পুরনো সাইনের দিকে ইশারা করে, যা তার গ্রামের নাম বলছিল। প্রিয়ার পরিবারের বাড়ি বিনয়ী ছিল, কিন্তু আরামদায়ক ছিল। রঙিন এডোবি দেওয়াল এবং ভালোবাসায় লালিত ফুলে ভরা একটা ছোট বাগান ছিল। প্রতিটা জায়গায় লোক ছিল, চাচা, চাচাতো ভাই, প্রতিবেশী, সবাই বড়দিনের জন্য তাদের সেরা কাপড় পরে। কথোপকথন এবং হাসির সঙ্গীত গুঞ্জন বাতাসে ভরে গিয়েছিল, সাথে পার্টির জন্য তৈরি হওয়া খাবারের গন্ধ। রাজ অনুভব করল যে যখন তারা গাড়ি থেকে নামল, তখন সবার দৃষ্টি তাদের দিকে ঘুরে গেল। অপরিচিত সুন্দর সঙ্গীত লোককে প্রিয়ার সাথে দেখে তাৎক্ষণিক ফিসফিসানি শুরু হয়ে গেল। সে স্বাভাবিকভাবে প্রিয়ার হাত ধরল। একটা ভঙ্গি যাকে অভিনয় মনে করা হতো, কিন্তু যা আশ্চর্যজনকভাবে স্বাভাবিক লাগল। সে উত্তরে তার হাত শক্ত করে ধরে নিল। সঙ্গীত সাহায্য চেয়ে, এবং তার মনে হল যে সে একটু কাঁপছে। একজন মহিলা বাড়ি থেকে বেরিয়ে এলো, পাতলা এবং ফ্যাকাশে, কিন্তু তার চোখে সঙ্গীত আবেগে ভরা চকচক ছিল। তাকে এটা বলার দরকার ছিল না যে সে প্রিয়ার মা। দুজনের চোখ সমানভাবে অভিব্যক্তিপূর্ণ ছিল।
ঘাবড়ানোর সময় মাথা ঝোঁকানোর উপায়ও সমান ছিল। মা, প্রিয়া ভাঙা গলায় বলল। রাজের হাত ছেড়ে তার মায়ের দিকে দৌড়ে গেল এবং তাদের সতর্কতার সাথে জড়িয়ে ধরল। রাজ দৃশ্যটা দেখল, তার বুকে কিছু চেপে ধরা অনুভব করল। কোমলতা এবং বিষাদের মিশ্রণ, যা সে বছরের পর বছর ধরে অনুভব করেনি। মহিলা তার মেয়েকে সেই ব্যক্তির হতাশার সাথে জড়িয়ে ধরছিল, যে জানে যে জড়িয়ে ধরা সীমিত এবং প্রতিটা গুরুত্বপূর্ণ। অনেক মিনিটের জড়িয়ে ধরা এবং চোখের জলের পর প্রিয়ার মা অবশেষে আলাদা হল এবং রাজের দিকে তাকাল, যে একপাশে সম্মানের সাথে অপেক্ষা করছিল। তার চোখ তাকে উপর থেকে নিচ পর্যন্ত সঙ্গীত দেখল, একজন মায়ের বোঝার সাথে যে তার মেয়েকে ভালোভাবে চেনে এবং মাইল দূর থেকে মিথ্যা ধরে ফেলতে পারে। রাজ তার পিঠে ঠান্ডা ঘাম বইতে অনুভব করল। সঙ্গীত, কিন্তু সে সংযম বজায় রাখল। উষ্ণতার সাথে হাসতে হাসতে যখন প্রিয়া আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিল, মা, এটা রাজ, আমার বয়ফ্রেন্ড। শব্দগুলো কষ্ট করে বেরোল, কিন্তু যথেষ্ট আশ্বস্তকর লাগল। রাজ তার হাত বাড়াল, কিন্তু মহিলা সেটা উপেক্ষা করে দিল এবং তার বদলে তাকে একটা আশ্চর্যজনক জড়িয়ে ধরার জন্য টেনে নিল, যা এত নাজুক ব্যক্তির জন্য শক্তিশালী ছিল। আমার মেয়ের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ, সে তার কানে আবেগে ভরা কাঁপা গলায় ফিসফিস করে বলল। রাজের এর উত্তর জানা ছিল না। মহিলার সততা তাকে পুরোপুরি নিরস্ত করে দিয়েছিল। যখন সে আলাদা হল, তখন তার চোখে চোখের জল ছিল, কিন্তু একটা চকচকে হাসিও ছিল, যা তার অসুস্থ মুখকে কিছু সুন্দর করে দিয়েছিল। আসুন আসুন, রিয়া তৈরি হচ্ছে। প্রিয়া, তোমার বোন তোমাকে দেখে খুব খুশি হবে। পরিবার তাদের ঘিরে ধরতে শুরু করল, প্রশ্ন করল, পানীয়ের উপস্থাপ করল। রাজের সাথে সেই উষ্ণতায় ভরা অতিথি অভ্যর্থনার আচরণ করল, যা সে ভুলে গিয়েছিল যে বিদ্যমান। প্রিয়া তাকে তির্যক দৃষ্টিতে দেখছিল। স্পষ্টভাবে চিন্তিত ছিল যে সে অস্বস্তি বা বেমানান অনুভব করবে, কিন্তু রাজ তাকে শুধু আশ্বস্ত করে হাসল এবং বছরের পর বছর পর প্রথমবার একটা ধুলো ভরা গ্রামে অপরিচিতদের ঘিরে রাজকে অদ্ভুতভাবে বাড়ির মতো অনুভব হল। বিয়ে একটা খুশির এবং বিশৃঙ্খল উৎসব ছিল, যাতে ব্যান্ডের সঙ্গীত, প্রচুর খাবার এবং লাগাতার নাচ ছিল। রাজ সবকিছু মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিল, সেই বিস্তারিতগুলোতে মনোযোগ দিচ্ছিল, যাদের সে সাধারণত সেই জমকালো বিয়েতে উপেক্ষা করত, যার অভ্যাস তার ছিল। এখানে সাদা দস্তানা পরা ওয়েটার বা দামি শ্যাম্পেন ছিল না, কিন্তু কিছু অনেক বেশি মূল্যবান ছিল। প্রতিটা কোণে সত্যিকারের ভালোবাসা। সে দেখল যে প্রিয়া তার ছোট বোনকে ঘোমটা দিয়ে কিভাবে সাহায্য করে, তাকে বিশেষজ্ঞ আঙ্গুল দিয়ে ঠিক করে। সঙ্গীত যখন দুজন একসাথে হাসছিল এবং কাঁদছিল, সে দেখল যে সে তার ভাগ্নে ভাগ্নিদের স্বাভাবিক কোমলতায় কিভাবে কোলে নেয়। যখন আবেগ তার মায়ের ওপর প্রভাব ফেলত, তখন তাদের কিভাবে সান্ত্বনা দেয়, কিভাবে সে তার বাবার সাথে একটা ধীর সুরে নাচ করে, যা অর্ধেক হলকে কাঁদিয়ে দিয়েছিল। প্রিয়া শুধু কোমল বা দয়ালু নয়, সে মানবিক রূপে ঘনীভূত বিশুদ্ধ আলো ছিল। তার প্রতিটা ভঙ্গি থেকে উষ্ণতা বেরোত, প্রতিটা শব্দ সত্যিকারের ভালোবাসায় ভরা হতো। রাজ নিজেকে তার দিক থেকে দৃষ্টি সরাতে অক্ষম পেল। প্রিয়ার এই সংস্করণ থেকে সঙ্গীত মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল, যাকে সে তার বাড়িতে কাজ করতে করতে ৩ বছরে কখনো দেখেনি। সেখানে সে শান্ত, সঙ্গীত এবং দক্ষ কর্মী ছিল। এখানে সে প্রিয় বেটি, সংরক্ষক বোন, পছন্দের চাচি, বিশ্বস্ত বন্ধু ছিল। সে সেই ব্যক্তি ছিল যাকে কাজ এবং প্রয়োজন লুকিয়ে রেখেছিল, কিন্তু যাকে তার পরিবার ভালোভাবে চিনত। রাজ তার বুকে কিছু যন্ত্রণাদায়ক এবং সঙ্গীত অপ্রত্যাশিত অনুভব করল। লজ্জা, লজ্জা এই জন্য যে সে ৪৫ বছর লোকের মাঝে কাটিয়েছে বিনা সত্যিই কাউকে না দেখে। সে সাম্রাজ্য গড়েছে যখন তার হৃদয় মরুভূমি হয়ে গিয়েছে। সঙ্গীত লজ্জা এই জন্য যে তাকে সত্যিই জীবিত থাকার অর্থ বোঝার জন্য একটা বিনয়ী গ্রামে আসার দরকার পড়েছে। পার্টির সময় যখন সঙ্গীত তার চরমে ছিল এবং সবাই বিনা বাধায় নাচছিল, প্রিয়ার বোন একটা ঐতিহ্যবাহী খেলার আয়োজন করল, যেখানে জোরকে সঙ্গীত থামলে চুমু খেতে হবে। প্রিয়া স্পষ্টভাবে ঘাবড়ানির সাথে রাজের দিকে তাকালো। সে স্পষ্টভাবে এই পরিস্থিতির অনুমান করেনি যখন তারা তাদের নাটক রচনা করেছিল। সে তার থেকে আরও শান্তিতে হাসল যতটা সে অনুভব করছিল তার কাছে আসতে আসতে, যখন সঙ্গীত এখনও বাজছিল। আমাদের শুধু এটাকে বিশ্বাসযোগ্য করতে হবে, সে তার কানে ফিসফিস করে বলল, এতটা ধীরে যে শুধু সে শুনতে পায়। প্রিয়া কঠোরভাবে মাথা নাড়ল, তার গালে লাল ছড়িয়ে গেল, যাকে রাজ অপ্রত্যাশিতভাবে সঙ্গীত মনোমুগ্ধকর পেল। সঙ্গীত ঠিক সেই সময় থামল যখন তারা মুখোমুখি ছিল।
এবং ভিড়ের চিৎকার তাদের অনিবার্য মুহূর্তের দিকে ঠেলে দিল। রাজ 1 সেকেন্ডের জন্য দ্বিধা করল, এটা জেনে যে এটা এমন একটা রেখা পার করছে যার উপর তারা আলোচনা করেনি। কিন্তু প্রিয়া চোখ বন্ধ করে ফেলল এবং একটু তার দিকে ঝুঁকে গেল, তাকে নীরবে অনুমতি দিয়ে। এটা শুধু একটা সংক্ষিপ্ত চুমু ছিল, প্রযুক্তিগতভাবে পবিত্র ঠোঁটে চাপা ছিল, বিনা কোনো নাটকে। কিন্তু এটা রাজকে দুনিয়াকে পুরোপুরি থেমে যেতে অনুভব করার জন্য যথেষ্ট লম্বা চলল। পার্টির শোরগোল অদৃশ্য হয়ে গেল, আশেপাশের লোক ঝাপসা হয়ে গেল, এবং একটা শাশ্বত মুহূর্তের জন্য শুধু তারা দুজনই উপস্থিত ছিল, যারা সেই নরম যোগাযোগের বিন্দুতে জড়িয়েছিল। যখন তারা আলাদা হলো তখন প্রিয়ার চোখ খোলা ছিল এবং তাকে এমন একভাবে দেখছিল যা সে বুঝতে পারছিল না। সঙ্গীত আশ্চর্য এবং কিছু গভীরের মিশ্রণ, যা তার হৃদয়কে অনিয়মিতভাবে ধরফর করে দিল। ভিড় তালি বাজাচ্ছিল এবং সিটি বাজাচ্ছিল। প্রিয়াকে অবশেষে কোনো এমন ব্যক্তির সাথে দেখে খুশি ছিল যে তাকে খুশি করছিল, এটা না জেনে যে এসব একটা অভিনয় ছিল। কিন্তু যখন রাজ সেই বাদামি সোনালি চোখকে বিভ্রান্ত আবেগে ভরা দেখল, তখন তার মনে হলো যে এটা কি সত্যিই এখনও শুধু অভিনয়। সেই চুমুতে কিছু বদলে গিয়েছিল, কিছু এমন যাকে তাদের কেউ দাম দিতে প্রস্তুত ছিল না, কিন্তু যা তারা দুজন তাদের মাঝে বাতাসে ঝুলতে অনুভব করতে পারছিল, যেন ঝড়ের আগে বিদ্যুৎ। যদি আপনার এই গল্প পছন্দ হচ্ছে তাহলে এই ভিডিওকে লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন যে দয়ার ছোট ছোট ভঙ্গি জীবনকে এমন উপায়ে বদলে দিতে পারে যার আমরা কখনো কল্পনাও করিনি। বাকি উৎসব রাজের জন্য একটা অদ্ভুত ঝাপসায় কেটে গেল, যেন সে সেই চুমুর পর সবকিছু একটা আলাদা ফিল্টার দিয়ে দেখছে। প্রিয়াও ততটাই প্রভাবিত মনে হচ্ছিল, তার সাথে সরাসরি দৃষ্টি মিলাতে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু তার কাছেই থাকছিল যেমন একটা বাস্তব জোরের কাছ থেকে আশা করা হয়। যখন পরিবার জোর দিল তখন তারা একসাথে নাচল, তাদের শরীর একটা অপ্রত্যাশিত তালে চলছিল, যা আগে ছিল না। রাজ প্রতিটা সেই বিন্দুতে অনুভব করল যেখানে তার হাত প্রিয়ার কোমর ছুঁয়ে যায়। তার পাতলা কাপড় থেকে তার উষ্ণতা অনুভব হতো যা সে সেই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিল। সেটা তার মানদণ্ড অনুসারে কিছুই সুরুচিপূর্ণ ছিল না, যার অভ্যাস তার ছিল, কিন্তু সে তাকে সুন্দর দেখাচ্ছিল, একটা সাধারণ এবং প্রামাণিক সঙ্গীত উপায়ে যা কোনো ডিজাইনার পোশাক অর্জন করতে পারে না। যখন তারা একটা রোমান্টিক গানের সুরে ধীরে ধীরে ঘুরছিল, রাজ সাহস করে তাকে সরাসরি সঙ্গীত দেখল এবং দেখল যে তার চোখ আগে থেকেই তার উপর স্থির হয়ে আছে। তাকে এতটা তীব্রতায় দেখছিল যে তার শ্বাস আটকে গেল। সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল, বিভ্রান্তি ছিল, হয়তো একটু ভয়ও ছিল, কিন্তু কিছু আরও নরম ছিল, যার নাম নেওয়ার সাহস সে করেনি। গানটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং তার সাথে সেই নীরব যোগাযোগের মুহূর্তও শেষ হয়ে গেল, কিন্তু আবেগ তাদের মাঝে বাতাসে বজায় রইল। পরে যখন পার্টি শান্ত হতে লাগল এবং কিছু অতিথি চলে যেতে লাগল, তখন প্রিয়া তাকে বাড়ির পিছনের বাগানে নিয়ে গেল, তার পরিবারের কৌতূহলী দৃষ্টি থেকে দূরে কিছু ব্যক্তিগত মুহূর্ত খুঁজতে। রাজ সঙ্গীত পুরোপুরি ছড়িয়ে পড়েছিল, আকাশকে মখমলি কালো রঙে রাঙিয়ে দিয়েছিল, যা সেই তারায় ভরা ছিল যা শহরে কখনো দেখা যায় না। প্রিয়া নিজেকে জড়িয়ে ধরল, উপরের দিকে তাকিয়ে থাকল, যেন সেই দূরের আলোয় উত্তর খুঁজছে। রাজ তার পাশে নীরব রইল, তাকে সেই জায়গা দিয়ে যা তার দরকার ছিল, সেই দিনে হওয়া প্রতিটা জিনিস প্রক্রিয়া করার জন্য। অবশেষে সে কষ্ট করে শোনা যাওয়া গলায় বলল, যা দূরের সঙ্গীতের ফিসফিসানি থেকেও উপরে, আমি কখনো ভাবিনি যে আপনার মতো কেউ আমার জন্য এমন কিছু করবে। শব্দগুলো আশ্চর্য, সঙ্গীত এবং কিছু এমন যা বিপজ্জনকভাবে চাপা আবেগের মতো লাগছিল দিয়ে ভরা ছিল। রাজ তাকে দেখার জন্য ঘুরল, সেই শব্দের ওজন অনুভব করে, সেই সামাজিক দূরত্ব যা সে তাদের মাঝে মনে করত। প্রিয়া, আমি তোমার থেকে এতটা আলাদা নই। প্রিয়া বিনা হাসতে হেসে হাসি ছেড়ে দিল, মাথা নাড়িয়ে একটা জেদি চোখের জল মুছছিল যা বেরিয়ে এসেছিল। অবশ্যই আপনি আলাদা। রাজ সাহেব, আপনি একটা মহলে থাকেন, আপনি এমন গাড়ি চালান যার দাম আমার পুরো জীবনের উপার্জন থেকে বেশি। আপনি গুরুত্বপূর্ণ, সম্মানিত, সফল। সে থামল, তার গলা একটু টলমল করল। এবং আমি তো শুধু সেই মহিলা যে আপনার বাড়ির পরিষ্কার করে। রাজ প্রতিটা শব্দকে সরাসরি হৃদয়ে একটা আঘাতের মতো অনুভব করল। তাই নয় যে সেগুলো নিষ্ঠুর ছিল, বরং তাই যে সেগুলো বলে দিয়েছিল যে প্রিয়া তাদের মাঝে কতটা গভীর খাদ অনুভব করে। একটা খাদ যা সে নিজে তার পেশাদার দূরত্ব ৩ বছর ধরে তার সতর্কতাপূর্ণ উদাসীনতা দিয়ে তৈরি করেছিল। সে এক পা কাছে এলো, শারীরিক দূরত্ব কমিয়ে, যদিও তার নিশ্চয়তা ছিল না যে আবেগের দূরত্ব কিভাবে কমানো যায়। টাকা এবং বাড়ি সম্পর্কে আপনি ঠিক, সে নির্মমভাবে সততার সাথে স্বীকার করল, কিন্তু এটা আমাকে সেই জিনিসে গুরুত্বপূর্ণ বা সফল করে না যা সত্যিই গুরুত্বপূর্ণ। আজ আমি কিছু এমন দেখেছি যা আমার কাছে কখনো ছিল না। আপনি কি দেখেছেন? প্রিয়া অবশেষে সরাসরি তার দিকে ঘুরে জিজ্ঞাসা করল। তার চোখ বাগানের অন্ধকারে তার খোঁজ করছিল। রাজ গভীর শ্বাস নিল, একটা এমন ভেদ্যতার জন্য নিজেকে প্রস্তুত করল
যা সে দশক ধরে কাউকে দেখায়নি। আমি একজন মহিলাকে সেই লোকদের দিয়ে ঘিরা দেখেছি যারা তার থেকে সঙ্গীত সত্যিকারের ভালোবাসা করে। আমি দেখেছি যে তোমার মা তোমাকে এমন দেখে যেন তুমি তাদের সবচেয়ে বড় সম্পদ। তোমার বোন তোমাকে প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিভাবে খোঁজে। তোমার ভাগ্নে ভাগ্নিরা তোমার দিকে কিভাবে সঙ্গীত দৌড়ে আসে, কারণ তারা দৌড়ে আসে, জানে যে তাদের খোলা হাত মিলবে। তার গলা আরও কাঁপা হয়ে গেল যখন সে চালিয়ে গেল। আমি আলো দেখেছি প্রিয়া। আমি দেখেছি যে একটা বাস্তব পরিবার হওয়ার অর্থ কী। শুধু সেই লোক নয় যারা তোমার অনুষ্ঠানে আসে, কারণ এটা ব্যবসার জন্য সুবিধাজনক। সে থামল, সেই শব্দের সাথে লড়াই করছে যা সে আগে কখনো জোরে বলেনি। আমি ৪৫ বছরের এবং আমার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যা আমি কখনো খরচ করতে পারব না। কিন্তু আমার কাছে বাড়িতে কেউ অপেক্ষা করছে না। কেউ এমন নেই যার পড়ুয়া হয় যে আমি ঠিক পৌঁছেছি বা আমি কিছু খেয়েছি। কেউ এমন নেই যার সত্যিই পড়ুয়া হয়। প্রিয়া তাকে এখন পুরোপুরি আলাদাভাবে দেখছিল। তাদের মাঝের কাল্পনিক দূরত্ব সেই কাঁচা স্বীকারোক্তির সামনে গলে যেতে শুরু করেছিল। সে দ্বিধা করে তার হাত বাড়াল, সঙ্গীত রাজের বাহুকে একটা আশ্বাস দেওয়া ভঙ্গিতে ছুঁয়ে, যা পুরোপুরি প্রিয়া ছিল। সবসময় অন্যদের সম্পর্কে ভাবত, তখনও যখন সে তার আবেগ প্রক্রিয়া করছিল। আমি পড়ুয়া করি, সে ধীরে ধীরে বলল। সঙ্গীত এবং শব্দ তাদের মাঝে একটা অপ্রত্যাশিত ওজনের সাথে পড়ল। রাজ তাকে আশ্চর্য হয়ে দেখল। তার মুখে কোনো সংকেত খুঁজছিল যে সে শুধু ভদ্রতা দেখাচ্ছে, কিন্তু যা পেল সেটা বিশুদ্ধ সততা ছিল। প্রতি সকালে যখন আমি আপনার নাস্তা বানানোর জন্য নিচে আসি, তখন আমি ভাবি যে আপনি কি ভালোভাবে ঘুমিয়েছেন, আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা। যখনই আপনি দেরি রাত পর্যন্ত কাজ করেন, তখন আমি খাবার তৈরি করে রেখে দিই, এই আশায় যে আপনি ঘুমানোর আগে অন্তত কিছু খেয়ে নেবেন। সে বিষাদের সাথে হাসল। হয়তো আমি পরিবার নই, কিন্তু আমার পড়ুয়া আছে, যতটা হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি হয়তো। শেষ বাক্যটা কষ্ট করে একটা ফিসফিসানি ছিল, একটা আকস্মিক স্বীকারোক্তি যার তাদের দুজনের কেউ আশা করেনি, কিন্তু যা সবকিছু বদলে দিয়েছে। তারপরের নীরবতা সমানভাবে ভয়ানক এবং রোমাঞ্চকর সম্ভাবনায় ভরা ছিল। জয়পুর ফিরে যাওয়ার যাত্রা পুরোপুরি আলাদা ছিল। গাড়ির ভিতরে একটা ঘন স্তব্ধতা ছিল, যাতে অকথিত চিন্তা এবং আবেগ ভরা ছিল, যাতে তাদের কেউ জানত না যে কিভাবে সামলাতে হয়। প্রিয়া জানালা দিয়ে বাইরে অন্ধকার দৃশ্য দেখছিল, যা দ্রুত চলে যাচ্ছিল। তার হাত তার কোলে আপসে জড়িয়েছিল, এমন এক ভঙ্গিতে যা তার ঘাবড়ানিকে উন্মোচিত করেছিল। রাজ তার চোখ রাস্তায় রেখেছিল, কিন্তু তার মন মাইল দূরে ছিল। গত ২৪ ঘন্টায় যা কিছু হয়েছে তা প্রক্রিয়া করছিল। তারা এতগুলো অদৃশ্য রেখা পার করেছে। তারা এমন দুর্বলতা ভাগ করেছে যাদের সাধারণ দৈনন্দিনে ফিরে আসার পর শুধু উপেক্ষা করা যায় না। সঙ্গীত খেলার সময়ের চুমু তার স্মৃতিতে এমন তীব্রতায় গুঞ্জন করছিল যা তাকে অস্বস্তি দিয়েছিল। তাই নয় যে এটা খারাপ ছিল, বরং ঠিক তাই যে এটা খুব ভালো ছিল, খুব বাস্তব ছিল। এবং তারপর বাগানে সেই কথোপকথন ছিল, সেই পারস্পরিক স্বীকারোক্তি যা তাদের আত্মাকে এমন উপায়ে নগ্ন করে দিয়েছিল যার কেউ আশা করেনি। রাজ বার্তেস্তা ভাবরানি সাবরানি থাকে যে সে প্রিয়াকে এখন শুধু তার কর্মী হিসেবে দেখতে পারবে না, সে বাস্তব হয়ে গিয়েছিল, ত্রিমাত্রিক। সঙ্গীত, উপেক্ষা করা অসম্ভব। ধন্যবাদ, প্রিয়া হঠাৎ বলল, সেই নীরবতা ভেঙে যা প্রায় ১ ঘন্টা ড্রাইভিংয়ের সময় ছড়িয়ে পড়েছিল। তার গলা গাড়ির বন্ধ জায়গায় ছোট লাগছিল, প্রায় ইঞ্জিনের শোরগোলে গিলে নেওয়া হয়েছিল। রাজ সংক্ষেপে তাকে দেখার জন্য মাথা ঘুরিয়ে নিল, তার আগে যে সে তার চোখ রাস্তায় ফিরিয়ে নেয়। ধন্যবাদ বলার দরকার নেই, সে উত্তর দিল, এবং এটা সত্যি ছিল। সে সেই জিনিসের জন্য কৃতজ্ঞতা চায় না যা সে তার জন্য ততটাই করেছে যতটা নিজের জন্য। প্রিয়া মাথা নাড়ল। সঙ্গীত, জোর দিয়ে, হ্যাঁ, আমাকে ধন্যবাদ বলতে হবে। আপনি আজ যা করেছেন, আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করেছেন, আমার পরিবারের সাথে দেখা করেছেন, তাদের সব প্রশ্ন সহ্য করেছেন। সে থামল, তার গলা একটু টলমল করল। সঙ্গীত, আপনি আমার মাকে একদিনের শান্তি দিয়েছেন। আমি তাদের এমন হাসতে দেখেছি যেমন আমি মাসের পর মাস ধরে দেখিনি, সেটা অমূল্য। রাজ তার বুকে কিছু চেপে ধরা অনুভব করল, সন্তুষ্টি এবং বিষাদের মেসন। সে তাকে সাহায্য করার তার লক্ষ্য অর্জন করে নিয়েছিল। কিন্তু এখন তাকে এই বাস্তবতার মুখোমুখি হতে হল যে সবকিছু অস্থায়ী, ধার নেওয়া, মৌলিকভাবে মিথ্যা ছিল, যতটা বাস্তবই লাগুক না কেন। তোমার মা এক অদ্ভুত মহিলা। রাজ একটা নিরাপদ বিষয়ের খোঁজে বলল, কিছু এমন যা তাদের মাঝের অদৃশ্য হাতির মুখোমুখি হতে বাধ্য না করে, যা তাদের মাঝের সব জায়গা ঘিরে রেখেছিল। প্রিয়া বিষাদের সাথে হাসল, একটা চোখের জল মুছতে মুছতে, যা সে আটকাতে পারেনি।
সে সবসময় আমার জন্য সবচেয়ে ভালো চেয়েছে। এই জন্যই তাকে আমাকে একা এত দূর কাজ করতে দেখে খুব দুঃখ হয়। আজ সে বিশ্বাস করতে পারল যে আমি ঠিক আছি, যে কেউ আমার যত্ন নিচ্ছে। সে একটা গুরুত্বপূর্ণ বিরতি নিল, যদিও সেটা শুধু মিথ্যা ছিল। শব্দগুলো তাদের মাঝে একটা ভেঙে পড়া স্ফটিকের মতো পড়ল, তাদের সেই অস্বস্তিকর সত্যির কথা মনে করিয়ে দিয়ে যা তারা এড়িয়ে যাচ্ছিল। সবকিছু অভিনয় ছিল, পরিচিতদের মাঝে একটা এহসান এবং আর কিছু নয়। রাজ স্টিয়ারিং হুইলকে আরও শক্ত করে ধরল। তাকে খণ্ডন করার দরকার অনুভব হলো। তাকে এটা বলার দরকার অনুভব হলো যে হয়তো সবকিছু মিথ্যা নয়, যে কল্পনার মাঝে কিছু বাস্তব উঠে এসেছিল। কিন্তু সে তা করল না, কারণ তাকে তার জীবনকে আরও জটিল করার কী অধিকার ছিল? সঙ্গীত, সে তার কর্মী ছিল, তার বাড়িতে থাকত, তার বেতনের উপর নির্ভর করত। এখন সে যা কিছু বলে বা করে তাকে ক্ষমতার অপব্যবহারের রূপে ব্যাখ্যা করা যেতে পারে। যাত্রার বাকি অংশ একটা এমন স্তব্ধতায় কেটে গেল যা শুধু মাঝে মাঝে নেভিগেশন নির্দেশ থেকে ভাঙত। যখন তারা অবশেষে বাড়ি পৌঁছালো তখন মাঝরাত হয়ে গিয়েছিল। রাজ গাড়িকে গ্যারেজে পার্ক করল এবং দুজন কিছুক্ষণের জন্য বসে রইল। কেউ আগে নড়তে চাইছিল না, সেই অস্থায়ী বুদবুদকে ভাঙতে চাইছিল না যা তাদের যাত্রার সময় ঘিরে রেখেছিল। অবশেষে প্রিয়া তার সিট বেল্ট খুলল এবং দরজা খুলল। সঙ্গীত ধীরে ধীরে নিচে নামতে নামতে যেন কেউ শারীরিক এবং আবেগগতভাবে ক্লান্ত হয়ে পড়েছে। রাজ তার পিছু চলল, গাড়ির চারপাশে ঘুরে, যতক্ষণ না সে তার সামনেই সঙ্গীত গ্যারেজের মৃদু আলোয় এসে দাঁড়াল। প্রিয়া তাকে চকচকে চোখে দেখছিল। স্পষ্টভাবে কিছু বলতে চাইছিল, কিন্তু জানত না যে কিভাবে। রাজ সাহেব সে আনুষ্ঠানিকভাবে শুরু করল এবং এই খেতাব একটা দূরত্ব তৈরি করে দিল, যা দুজনেই শারীরিকভাবে অনুভব করল। আজ যা হলো, সে থামল, সঠিক শব্দ খুঁজছিল। আমি এটা কখনো ভুলব না। এটা বছরের পর বছরে আমার সবচেয়ে বিশেষ দিন ছিল। রাজ শব্দগুলোকে একটা বিদায়ের মতো অনুভব করল, যেন সে সেই অধ্যায় বন্ধ করে দিচ্ছে, তার আগে যে সেটা আর কিছুতে বদলে যেতে পারে। আমিও ভুলব না, সে কাঁপা গলায় স্বীকার করল, কারণ আজ আমার মধ্যে কিছু বদলে গিয়েছে। প্রিয়া চোখ বড় করে তার দিকে তাকালো। তার সুরের তীব্রতা কাঁচা আবেগে অবাক হয়ে গিয়েছিল, যা সে লুকানোর চেষ্টা করছিল না। সে তার দিকে এক পা এগিয়ে গেল, দূরত্ব কমিয়ে, এটা জেনে যে এটা একটা ভয়ানক ভুল হতে পারে, কিন্তু নিজেকে আটকাতে পারল না। আমার মনে হলো যে আমি অর্ধেক জীবন বেঁচে আছি, প্রিয়া একটা যন্ত্রের মতো কাজ করছি, উপস্থিত আছি কিন্তু সত্যিই বেঁচে নেই। সে গভীর শ্বাস নিল, এবং আজ বছরের পর বছরে প্রথমবার আমি নিজেকে পুরোপুরি জীবিত অনুভব করেছি। তাই নয় যে আমি একটা জমকালো পার্টিতে ছিলাম বা একটা কোটিপতি চুক্তি বন্ধ করছিলাম, বরং তাই যে আমি তোমার সাথে ছিলাম, তোমার চোখ দিয়ে দুনিয়াকে দেখছিলাম, কিছু বাস্তবের অংশ হয়ে উঠছিলাম। প্রিয়া দ্রুত শ্বাস নিচ্ছিল, চোখের জল চুপচাপ তার গালে বইছিল যখন সে যা বলছিল তা প্রক্রিয়া করছিল। আমি জানি না এর কি মানে। রাত চালিয়ে গেল, তার গলা এখন কষ্ট করে একটা ফিসফিসানি ছিল। আমি জানি না এটাকে কিভাবে সামলাবো বিনা এটাকে নষ্ট না করে। কিন্তু আমি জানি যে আমি এই নাটক করতে পারবো না, যে আজ হয়নি, যে আমি যা সঙ্গীত অনুভব করেছি তা অনুভব করিনি। তার পরের নীরবতা একদম গভীর ছিল, সম্ভাবনা এবং ভয়ে ভরা ছিল, আশা এবং আতঙ্ক পরস্পর মিলে গিয়েছিল। প্রিয়া উত্তর দেওয়ার জন্য তার মুখ খুলল, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। অবশেষে যা একটা অনন্তকাল মনে হচ্ছিল, তারপর সে কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলল, আমিও এই নাটক করতে পারবো না, যে এটা হয়নি। কিন্তু আমার এটা বোঝার জন্য সময় দরকার, যে কি বাস্তব ছিল এবং কি শুধু সেই খেলার অংশ ছিল যা আমরা খেলছিলাম। বিয়ের পরের দিনগুলো রাজের বাড়িতে অদ্ভুত এবং চাপপূর্ণ ছিল। প্রিয়া তার সাধারণ দৈনন্দিন চালিয়ে যেত, খাবার রান্না করত, পরিষ্কার করত, গুছিয়ে রাখত। কিন্তু প্রতিটা কথাকথনে একটা সূক্ষ্ম পার্থক্য ছিল। সে রাজের সাথে একই ঘরে প্রয়োজনের চেয়ে বেশি সময় থাকা থেকে বাঁচত। তাদের কথাবার্তা কঠোরভাবে পেশাদারের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং তাদের মাঝে সংক্ষেপে উপস্থিত উষ্ণতা অস্বস্তিকর বরফে বদলে গিয়েছিল। সঙ্গীতরাজ সবকিছু লক্ষ্য করত, প্রতিটা চুরি করা দৃষ্টি, যখন সে ঘরে আসত তখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রতিটা অজুহাত, অকথিত কথায় ভরা প্রতিটা নীরবতা। সে তাকে দূরত্বের দরকারের জন্য দোষী করেনি। সে বুঝত যে তাদের মাঝে যা হয়েছে সেটা জটিল এবং বিভ্রান্তিকর ছিল, কিন্তু এতে তার কম যন্ত্রণা হতো না। তাকে দেওয়াল তৈরি করতে দেখা যেখানে আগে জানালা ছিল। সে নিজেও ঠিক করে জানত না যে সে কি অনুভব করে, শুধু এতটুকু জানত যে কিছু মৌলিক বদলে গিয়েছে এবং আগের মতো হতে পারবে না। তার আর্থিক রিপোর্টে সংখ্যাগুলো এখন তার মনোযোগ আকর্ষণ করত না যেমন আগে করত। ব্যবসায়িক মিটিং খালি এবং উদ্দেশ্যহীন লাগত।
প্রিয়ার গ্রামে সেই চকচকে দিনের তুলনায় সবকিছু নীরস এবং অর্থহীন লাগছিল। রাজ নিজেকে তার পায়ের আওয়াজের অপেক্ষায় থাকতে দেখল। যখন সে রাতের খাবার রান্না করত, তখন রান্নাঘরে থাকার অজুহাত খুঁজত। সঙ্গীত তার গলা শোনার জন্য তাকে সামান্য কথা জিজ্ঞাসা করার কারণ খুঁজত। বিয়ের 1 সপ্তাহ পর রাজ নাশতা করতে নিচে নামল এবং প্রিয়াকে ডাইনিং রুমে একটা কঠোর ভঙ্গিতে তার অপেক্ষা করতে দেখল, যা তাৎক্ষণিক তাকে সতর্ক করে দিল। তার অভিব্যক্তিতে কিছু এমন ছিল, দৃঢ় সংকল্পের সাথে বিষাদের মিশ্রণ, যাকে সে খারাপ খবরের পূর্বসূচক হিসেবে চিনতে পারল। সে ধীরে ধীরে বসে পড়ল। তার পেট প্রত্যাশায় সংকুচিত হয়ে গেল। যখন প্রিয়া দাঁড়িয়ে রইল, তার হাত ঘাবড়িয়ে মোচড়াতে থাকল। তাদের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল, যতক্ষণ না অবশেষে সে কথা বলল না। তার গলা একটু কাঁপছিল, কিন্তু তার সংকল্পে দৃঢ় ছিল। রাজ সাহেব, সঙ্গীত, আমার আপনার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে। সে মাথা নাড়ল। মানসিকভাবে যা কিছু আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করল, যদিও তার একটা অংশ আগে থেকেই জানত। প্রিয়া চালিয়ে যাওয়ার আগে গভীর শ্বাস নিল। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জন্য এখানে কাজ করা বন্ধ করা ভালো। সঙ্গীত, আমি ইস্তফা দিচ্ছি। শব্দগুলো তাদের মাঝে একটা বোমার মতো পড়ল। ডাইনিং রুমের নীরবতায় ফেটে গেল। রাজের মনে হলো যেন তাকে পেটে ঘুষি মারা হয়েছে। তার ফুসফুস থেকে বাতাস কেড়ে নেওয়া হয়েছে। সেই সম্ভাবনার অনুমান করেছিল, কিন্তু এটা জোরে শোনা এটাকে ভয়ানকভাবে বাস্তব করে তুলছিল। সে বিরোধ করার জন্য তার মুখ খুলল, এটা জিজ্ঞাসা করার জন্য যে কেন, কিন্তু সে শব্দ খুঁজে পাওয়ার আগেই বলতে থাকল, এটা আপনার জন্য নয়। প্রিয়া তাৎক্ষণিক স্পষ্ট করল। তার চোখ চাপা চোখের জলে চকচক করছিল। আপনি একজন ভালো মালিক ছিলেন। ওয়ান হ্যান্ড, আপনি সাম, সোরা এবং আমি ভালোর চেয়েও বেশি। আমার বোনের বিয়ে অনুষ্ঠানে আপনি যা করেছেন তা কেউ কখনো করেনি। সে থামল, তার আবেগের সাথে স্পষ্টভাবে লড়াই করতে করতে। কিন্তু ঠিক এই কারণেই আমাকে যেতে হবে। আমি সত্যিই কি অনুভব করি এটা বোঝার জন্য দূরত্বের দরকার। কৃতজ্ঞতাকে অন্য জিনিস থেকে আলাদা করার জন্য। এটা জানার জন্য যে সেই দিন আমি যা অনুভব করেছি সেটা বাস্তব ছিল নাকি শুধু অভিনয়ের ফল। রাজ তাকে দ্রুত হৃদয়ের থরকান নিয়ে শুনছিল। প্রতিটা শব্দ তার সুরের প্রতিটা সূক্ষ্ম পার্থক্য প্রক্রিয়া করছিল। প্রিয়া চালিয়ে গেল, এখন আরও দৃঢ়তার সাথে। আমি এখানে বিভ্রান্ত হয়ে থাকতে পারব না। এভাবে অনুভব করে যখন আমি আপনার জন্য কাজ করি, এটা আমাদের দুজনের কারো জন্যই উচিত নয়। এটা পেশাদার নয় এবং এটা স্বাস্থ্যকর নয়। সে সঙ্গীত সঠিক ছিল। রাজ এটা জানত, কিন্তু এটা স্বীকার করা সহজ ছিল না। তাকে হারানোর চিন্তা যে সে শুধু তার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে, তাকে এমন ঘাবড়ানি তৈরি করছিল যা সে বছরের পর বছর ধরে অনুভব করেনি। কিন্তু সে তার স্পষ্টতার দরকার, তার অবিরাম উপস্থিতির চাপ ছাড়া সবকিছু প্রক্রিয়া করার জন্য জায়গারও সম্মান করল। আপনি কবে যাচ্ছেন? রাজ কাপা গলায় জিজ্ঞাসা করল। শব্দগুলো তার গলায় পিষে যাওয়া কাঁচের মতো ঘষছিল। প্রিয়া পলক ফেলল। অবাক হয়ে গিয়েছিল যে সে তাকে থামতে বা তার সিদ্ধান্ত বদলাতে মানানোর চেষ্টা করেনি। 2 সপ্তাহে। যদি এটা আপনার ঠিক লাগে, তাহলে আমি আপনাকে কারো খোঁজ করার সময় দেব। 2 সপ্তাহ, 14 দিন। সেই বাড়িতে তার ছাড়া থাকার অভ্যাস করে তোলার জন্য। সেই নীরবতায় ফিরে যাওয়ার জন্য যা তার সঙ্গী ছিল। তার আগে যে প্রিয়া তাকে তার শান্ত উপস্থিতি দিয়ে ভরে দিয়েছিল। রাজ ধীরে ধীরে মাথা নাড়ল, অনিবার্যকে স্বীকার করে। ঠিক আছে, আমি আপনার সিদ্ধান্ত বুঝতে পারি। সে চেয়ার থেকে উঠল, জানালার থেকে চলে গেল, যাতে তাকে কথা বলার সময় দেখতে না হয়। যখন সে হয়তো তার থেকে বেশি উন্মোচিত করছিল যতটা তার করা উচিত ছিল। কিন্তু আমি চাই যে আপনি কিছু জানুন প্রিয়া। বিয়ের দিন আমি যা অনুভব করেছি, যা আমি এখন অনুভব করি, সেটা ভ্রম বা ভুল বোঝা কৃতজ্ঞতা নয়। সে তার দিকে ঘুরল, তাকে তার চোখে কাঁচা সত্যি দেখতে দিল। এটা কিছু বাস্তব, যা আমি জানি না কিভাবে সামলাতে হয়, কারণ আমি অনেক লম্বা সময় ধরে কিছু বাস্তব অনুভব করিনি। প্রিয়া তাকে চোখে জল নিয়ে দেখছিল। তার শ্বাস দ্রুত ছিল, কিন্তু আমি আপনার দূরত্বের দরকারে সম্মান করি। আমার আশা যে আপনি সেই উত্তর পাবেন যার খোঁজ করছেন। তার পরের নীরবতা তাদের দুজনের কেউ অনুভব করা সবচেয়ে যন্ত্রণাদায়ক বিদায় ছিল, যাতে অকথিত শব্দ এবং হারিয়ে যাওয়া সম্ভাবনা ভরা ছিল। পরের দিন যন্ত্রণাপূর্ণ ধীর গতিতে কেটে যেত। সঙ্গীত প্রিয়া তার কাজ চালিয়ে যেত, কিন্তু তার প্রতিটা নড়াচড়ায় একটা স্পষ্ট বিষাদ ছিল, যা রাজ তার বুকে লাগাতার যন্ত্রণার মতো অনুভব করত। যখন তারা রান্নাঘরে মেলত, তখন তারা নীরবে খেত। তারা যন্ত্রণাদায়ক আনুষ্ঠানিকতার সাথে সুপ্রভাত এবং শুভরাত্রির আদান প্রদান করত। তারা জেনে শুনে কোনো কথোপকথন থেকে বিরত থাকত, যা তাদের বিপজ্জনক আবেগের ক্ষেত্রে নিয়ে যেতে পারে।
রাজ কাজে ডুবে সেই তারিখের কথা না ভাবার চেষ্টা করত, যা লাগাতার কাছে আসছিল। সেই দিন যখন প্রিয়া সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবং হয়তো কখনো ফিরে আসবে না। কিন্তু রাতগুলো সবচেয়ে খারাপ ছিল। যখন সে তার চিন্তা এবং বাড়ির নীরবতায় একা থাকত, তখন তাকে মনে করিয়ে দেওয়া হতো যে তার ছাড়া সেই বাড়িতে স্থায়ীভাবে থাকা কেমন হবে। সঙ্গীত কথোপকথনের ১ সপ্তাহ পর রাজ একটা সিদ্ধান্ত নিল। সে তাকে বিনা কোনো চেষ্টা করে যেতে দিতে পারবে না, বিনা অন্তত তাকে পুরো সততার সাথে এটা বলে যে সে তার জন্য কি মানে রাখে। যদি তার পরেও সে যে কোনোভাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে অন্তত অকথিত কথার কোনো অনুতাপ থাকবে না। হৃদয় দ্রুত ভরকাতে সঙ্গীত সে এক দুপুর প্রিয়াকে খুঁজে পেল এবং জিজ্ঞাসা করল যে তারা কথা বলতে পারে কিনা। মালিক এবং কর্মী হিসেবে নয়, বরং দুজন মানুষ হিসেবে যারা কিছু গুরুত্বপূর্ণ ভাগ করেছে। সে চোখে আশা এবং ভয়ের মিশ্রণ নিয়ে স্বীকার করল এবং পরের দিন একটা নিরপেক্ষ কফি শপে মিলতে সম্মত হল, সেই বাড়ি থেকে দূরে যা সবকিছু জটিল করে রেখেছিল। রাজ নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে কফি শপে পৌঁছে গেল। বাড়িতে অপেক্ষা করার জন্য খুব ঘাবড়ে গিয়েছিল। সে গোপনীয়তা ভরা কিন্তু খুব বেশি লুকানো নয় একটা কোণের টেবিল বেছে নিল এবং ১ কাপ কফি অর্ডার করল, যা অপেক্ষা করতে করতে ঠান্ডা হয়ে গেল এবং সে এক চুমুকও খেতে পারল না। তার হাত একটু কাঁপছিল, কিছু এমন যা তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথনেও কখনো হয় না। কিন্তু এটা আলাদা ছিল। এটা যে কোনো সঙ্গীত কোটিপতি চুক্তি থেকে অসীমভাবে বেশি গুরুত্বপূর্ণ ছিল। যখন প্রিয়া দরজা দিয়ে ভিতরে এলো, একটা সাধারণ পোশাকে সুন্দর লাগছিল, তখন রাজের মনে হলো যে তার হৃদয় তার বুকে লাফিয়ে উঠল। সে তাৎক্ষণিক তাকে দেখল এবং ধীর গতিতে তার দিকে এগিয়ে গেল। তার ভঙ্গি থেকে বোঝা যাচ্ছিল যে সেও ততটাই ঘাবড়ে গিয়েছিল। সে বিনা কিছু বলে তার সামনে বসে পড়ল। তার হাত টেবিলে আপসে জড়িয়েছিল। এটা অপেক্ষা করছিল যে সে এই কথোপকথন শুরু করুক, যা দুজনেই জানত। সঙ্গীত সবকিছু বদলে দিতে পারে। রাজ গভীর শ্বাস নিল। দিনের চিন্তা থেকে জড়ো করার সাহস জড়ো করে সেই মুহূর্তের নিজের মাথায় ১০০ বার পূর্বাভাস করেছিল সঙ্গীত। কিন্তু এখন যখন সে এখানে ছিল, তখন সেই সব সতর্কতার সাথে তৈরি করা শব্দ অদৃশ্য হয়ে গেল। তাকে তার হৃদয়ের কাঁচা সত্যির সাথে একা ছেড়ে দিল। প্রিয়া, তোমার বোনের বিয়ের সেই দিন আমার জীবনের সবচেয়ে সত্যিকারের দিন ছিল। রাজ শুরু করল। তার গলা আবেগে ভরা ছিল, যা সে এখন লুকোনোর চেষ্টা করছিল না। সে তাকে তাকিয়েছিল। তার চোখ না পড়া চোখের জলে চকচক করছিল। সে চালিয়ে গেল। শব্দ এখন এমন এক নিষ্ঠুর সততার সাথে বইছিল, যা সে আগে কখনো কাউকে দেখায়নি। ৪৫ বছর ধরে আমি সাফল্যের খোঁজে ছিলাম। টাকা জমাতাম, একটা সাম্রাজ্য গড়তাম যাকে আমি ভাবতাম যে সেটা আমাকে খুশি করবে। কিন্তু সবকিছু খালি, অগভীর, বিনা কোনো বাস্তব সঙ্গীত অর্থের। সে এক মুহূর্তের জন্য থামল, তার চোখে তাকিয়ে। যতক্ষণ না আমি তোমাকে সেই দিন তোমার মায়ের যত্ন নিতে, তোমার বোনকে জড়িয়ে ধরতে, তোমার আশেপাশে সবার জন্য বিশুদ্ধ আলো হতে দেখিনি। এবং আমার মনে হলো যে আমি ভুল জায়গায় খুঁজছিলাম, ভুল জিনিসকে গুরুত্ব দিচ্ছিলাম। প্রিয়া একটা চাপা ফঁপানি ছেড়ে দিল। দ্রুত পড়তে থাকা চোখের জল মুছতে মুছতে রাজ টেবিলে তার হাত বাড়াল। তাকে ছোঁয়ার আগে থেমে গেল। তাকে সেই যোগাযোগ গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার বিকল্প দিল। আমি তোমাকে আমার বাড়িতে কাজে ফিরে আসার জন্য বলছি না। আমি চাই না যে তুমি আমার কর্মী থাকো। শব্দগুলো দৃঢ়, নির্ণায়ক বেরিয়ে এলো। সঙ্গীত। প্রিয়া বিভ্রান্ত হয়ে তার দিকে তাকাল, এটা না বুঝতে পেরে যে এটা কোথায় যাচ্ছে। তার হাত অজান্তে টেবিলে তার হাতের সাথে মিলতে অর্ধেক রাস্তায় চলে গেল। তাদের আঙ্গুল এমন স্বাভাবিকতায় পরস্পর জড়িয়ে গিয়েছিল, যা সঙ্গীত গত কয়েকদিনের সব চাপের খণ্ডন করছিল। রাজ সেই স্পর্শকে তার শিরায় দৌড়নো বিদ্যুতের মতো অনুভব করল, যা তাকে সেই শেষ সাহস দিল যার তার দরকার ছিল। আমি তোমাকে আমাকে সত্যিই তোমাকে জানার সুযোগ দেওয়ার জন্য বলছি। তোমার মালিক হওয়ার জটিলতা ছাড়া, ক্ষমতার গতিশীলতা ছাড়া, যা সবকিছু আরও কঠিন করে দিয়েছে। তার গলা আরও নরম, প্রায় দুর্বল হয়ে গেল। আমি তোমাকে দুজন মানুষের মতো রাতের খাবারে নিয়ে যেতে চাই, যারা সত্যি একে অপরকে চেনে। আমি তোমাকে তোমার স্বপ্ন, তোমার ভয়, সেই জিনিসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই যা তোমাকে হাসায়। আমি চাই যে তুমিও আমাকে জানো, দূরের কোটিপতির রূপে নয়, বরং রাজের রূপে। একজন এমন লোক যে অনেক লম্বা সময় ধরে একা ছিল এবং যাতে তোমার সাথে কিছু বিশেষ মিলেছে। প্রিয়া এখন খোলাখুলিভাবে কাঁদছিল। তার হাত তার হাতকে এমন করে ধরেছিল যেন সেটা জীবন রক্ষাকারী। আমি জানি না যে আমরা যা অনুভব করি সেটা ভালোবাসা, নাকি এটা সময়ের সাথে ভালোবাসায় বদলে যেতে পারে। রাজ স্বীকার করল। কিন্তু আমি জানি যে আমি এটা চেষ্টা করতে চাই।
আমি তোমাকে সেই সব দিতে চাই যার তুমি হকদার। আমিও সেই দিন কিছু অনুভব করেছিলাম। প্রিয়া কাঁপা কিন্তু স্পষ্ট গলায় স্বীকার করল। তার শব্দ রাজের চিন্তিত হৃদয়ে আশীর্বাদের মতো পড়ল। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা শুধু কৃতজ্ঞতা ছিল, বা হয়তো মুহূর্তের আবেগ। অভিনয় ভুল করে বাস্তব হয়ে যাচ্ছিল। সে চোখের জলের মাঝে হাসল, একটা সুন্দর হাসি যা তার পুরো মুখকে আলোকিত করে দিল। কিন্তু দূরত্বের এই দিনগুলোতে আমার কিছু মনে হলো। আমার মনে হলো যে আমি তোমার অভাব অনুভব করেছি, শুধু মালিক হিসেবে নয়, বরং সঙ্গী ব্যক্তি হিসেবে। আমার রান্নাঘরে আমাদের সংক্ষিপ্ত কথাবার্তা মনে পড়ল। যেভাবে তুমি হাসো যখন তোমার খাবার পছন্দ হয়। তুমি দেরি রাত পর্যন্ত কাজ করো কেন? কারণ তুমি তোমার কাজকে ভালোবাসো। সে এক সঙ্গী মুহূর্তের জন্য থামল, তার নিজের স্বীকারোক্তির জন্য সাহস জোড়ো করে। আমার মনে হলো যে আমি বিয়ের অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম, হয়তো বিনা অনুভব করে। সেই সব ছোট ছোট মুহূর্তে যেখানে তুমি বিনা প্রয়োজনে দয়ালু ছিলে, যেখানে তুমি দেখিয়েছিলে যে তুমি দামি স্যুটের পিছনেও একজন মানুষ। রাজ তার চোখে চোখের জল জ্বলতে অনুভব করল। বিশুদ্ধ আবেগ তাকে পুরোপুরি ঘিরে ফেলল। যখন তুমি আমাকে খেলার সময় চুমু খেয়েছিলে, তখন আমার মধ্যে কিছু জেগে উঠেছিল। এবং সেই রাতে বাগানে যখন আমরা আমাদের ভয় ভাগ করেছিলাম, তখন আমি জানতাম যে আমার হৃদয়কে বাঁচানোয় অনেক দেরি হয়ে গিয়েছে। প্রিয়া আরও প্রশস্তভাবে হাসল। তার চোখে বিষাদের জায়গা চকচকে আশা নিয়ে নিয়েছিল। রাজ তার চেয়ার থেকে উঠল এবং টেবিলের চারপাশে ঘুরল। প্রিয়ার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তাকে কফি শপে অন্য গ্রাহকদের কৌতূহলী দৃষ্টির পরোয়া করল না। সে তার দুটো হাতকে তার হাতে নিল। সঙ্গীত তাকে এমন তীব্রতায় দেখছিল যা বিনা কোনো ফিল্টার বা সুরক্ষা সবকিছু দেখিয়ে দিয়েছিল যা সে অনুভব করছিল। প্রিয়া, আমি এটা ঠিকভাবে করতে জানি না, কারণ আমি এটা কখনো সত্যিই করিনি, কিন্তু আমি চেষ্টা করতে চাই। আমি সেই লোক হতে চাই যার তুমি হকদার, যে তোমার যত্ন নেয়, যেমন তুমি অন্যদের যত্ন নাও। তার গলা একটু টলমল করল। তুমি কি আমাকে সত্যিই তোমাকে ভালোবাসার সুযোগ দেবে? একটা ধার নেওয়া দিনের জন্য নয়, বরং আসতে থাকা সব দিনের জন্য। প্রিয়া ফপাল, জোরে মাথা নাড়িয়ে, যখন চোখের জল তার গালে বিনা বাধায় বইছিল। হ্যাঁ, সে ফিসফিস করি বলল, এবং তারপর আরও জোরে, হ্যাঁ, আমি তোমার সাথে চেষ্টা করতে চাই। রাজ উঠল, তাকে ধীরে ধীরে তার দিকে টেনে নিল, এবং দিনের জোর করে দূরত্বে জমা হওয়া সব আবেগের সাথে তাকে চুমু খেল। এই চুমুতে অভিনয়ের মতো কিছুই ছিল না। এটা বিশুদ্ধ, অবাস্তব এবং আশাপূর্ণ ছিল। যখন তারা আলাদা হল, তখন দুজনেই চোখের জলের মাঝে হাসছিল, এটা জেনে যে তারা কিছু নতুন এবং ভয়ানক এবং অদ্ভুত শুরু করছে। সঙ্গীত তারা বাকি দুপুর সেই কফি শপে সবকিছু এবং কিছুই কথা বলতে বলতে কাটাল। প্রথমবার বিনা কোনো ভূমিকা বা আশা ছাড়া একে অপরকে সত্যিই জানতে জানতে। ২ বছর পর দুই পরিবারের উপস্থিতিতে একটা অন্তরঙ্গ বিয়ে অনুষ্ঠানে রাজ এবং প্রিয়া সত্যিকারের ভালোবাসায় ঘিরে থেকে বিয়ে করল। প্রিয়ার মা সেখানে খুশিতে হাসছিল, তার মেয়েকে সত্যিই খুশি দেখার জন্য যথেষ্ট সময় বেঁচে থেকেছিল। এবং যখন তারা কসম খেল, তখন দুজনেই জানত যে কখনো কখনো সঠিক ব্যক্তির সাথে শুধু একটা অপ্রত্যাশিত দিন পুরো জীবনের ভালোবাসা শুরু হতে পারে। কারণ সত্যিকারের ভালোবাসার শুধু দুটো হৃদয়ের দরকার হয়, যারা একসাথে চেষ্টা করতে প্রস্তুত হয়। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়েছে, তাহলে এই ভিডিওকে লাইক করতে এবং আরও গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন যে নিজের হৃদয় খুলতে কখনো দেরি হয় না, এবং সবচেয়ে ভালো গল্পগুলো তখনই শুরু হয় যখন আপনি তাদের সবচেয়ে কম আশা করেন। ভগবান আপনার পথকে আশীর্বাদ করুন, এবং আপনাকে এমন কোনো ব্যক্তি পাঠান যে আপনার সবচেয়ে অন্ধকার দিনগুলোকে আলোকিত করে, ঠিক সেভাবে যেমন রাজ এবং প্রিয়া একে অপরকে আলোকিত করেছিল। পরের গল্প পর্যন্ত, হ্যাঁ।